গভীর রাত, নীলচে কালো আকাশের বুকে জল করছে অজস্র তারা, আর তারই মাঝখানে বিশাল থালার মতো এক উজ্জ্বল চাঁদ গোটা আকাশ জুড়ে পরিবেষ্টিত হয়ে রয়েছে। পূর্ণিমার নীলচে আলোর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে সমগ্র চরাচর। এই জ্যোৎস্না গায়ে মেখে বিশাল কাশী রাজ্যের রাজবাড়িটিও মায়াবী লাগতে শুরু করেছে। মনে হচ্ছে যেন একটা রূপালী পর্দা পরিধান করে রয়েছে এই বৃহদাকার রাজবাড়িটি। একটা মৃদুমন্দ জোলো হাওয়া খেলা করে যাচ্ছে চারিদিকে। দূর থেকে শোনা যাচ্ছে রাজবাড়িটির অন্দরমহলের চোরা কুঠুরির এক গুপ্ত কক্ষের ভেতর থেকে একটা পুরুষালী কণ্ঠের মন্ত্রপাঠ। তিনি পূজা করে চলেছেন তার ইষ্ট দেবী দেবী কুজ্জ কালিকা মূর্তির। ওম মহামেঘম প্রভং দেবী কৃষ্ণ বস্ত্র বিধায়িনীম লোলো জিহবং ঘোর দ্রষ্টং কটরক্ষং আহাসনমুখী। একটা পীত বস্ত্র ধারণ করে সামনের জলা ধুনিতে ঘিয়ের আহুতি দেয় সে। তার মাথার বড় বড় চুলগুলো ক্রমশ ঝুলছে সামনের দিকে, আর তারই ফাঁক থেকে দেখা যাচ্ছে তার দুটো জলজলে চোখ। শুধু চোখ বলা চলে না, ওটাকে বলতে হয় দুটো রক্তাভ চোখ। ওই চোখের কোণের সমস্ত শিরা যেন জেগে রয়েছে। সামনের ধুনিতে জ্বলা আগুনের হলকার ছটায় সেটা ক্রমশ স্পষ্টতরভাবে দেখা যাচ্ছে। সমগ্র মুখমণ্ডল, গলা, ঘাড়, শরীরের সমস্ত অংশ ঘামে ভিজে যাচ্ছে পুরুষটির। তার দু চোখ বেয়ে ঝরে চলেছে অশ্রুজল। ক্রমশ গাল বেয়ে ফোঁটা ফোঁটা আকার ধারণ করে তা মাটিতে পড়ছে। ওম নাগহারলোপেশং চন্দ্রলোপিত শেখরং ধনলেখতিং জটাবেকিং লেলিহনং শবং শয়ং। কথাগুলো বলতে বলতে আবারও একবার ধুনির জল আগুনে ঘিয়ের আহুতি দেয় পুরুষটি। তার সামনে বিরাজ করছে এক প্রাচীন দেবী মূর্তি, দেবী গুজ্জ কালীর মূর্তি, যিনি পদ্মাসনে একটি পঞ্চমুণ্ডির আসনের উপর অধিষ্ঠান করেছেন। কোষ্ঠী পাথরের তৈরি সমস্ত সর্পালোক যেন ঘিরে রয়েছে দেবীর সমস্ত অঙ্গ। তিনি দ্বিহস্তে প্রদান করছেন বর এবং অভয় মুদ্রা। তার কপালে বেষ্টিত অর্ধচন্দ্র ও মস্তকে আকাশগামিনী জটা যেন প্রাণ পাচ্ছে একটু একটু করে। দেবীর দন্ত মধ্যস্থ বেরিয়ে আসা জিহবাটি লাল টকটকে বর্ণ ধারণ করে যেন জীবন্ত হয়ে উঠছে। তার টানা টানা চোখের সুচালো দীপ্তির মাঝে পরিস্ফুট দুটো চোখের মনির সমস্ত দৃষ্টি নিক্ষেপিত হচ্ছে মন্ত্রজপিত এই পুরুষটির দিকে। ওম নাগযোগ ঘোপিতং ঘিং নাগসজ্জ বিষায়তিং পঞ্চশন মুন্ড সংযুক্ত মনমালং মহাদরিং। মন্ত্রটি বলতে বলতে দেবীর উদ্দেশ্যে নতমস্তকে প্রণাম জানায় পুরুষটি। তারপর উঠে বজ্রাসনে পরিবেষ্টিত হয়ে দেবীর উদ্দেশ্যে করজোরে প্রণাম জানিয়ে বলতে থাকে, মা মা আমি তোর ব্যাটারে মা, তোর কৃপায় আমি নাম পেয়েছি, দেশ পেয়েছি, একটা গোটা সাম্রাজ্য পেয়েছি, কিন্তু কিন্তু মা আমি কি তোকে বাঁচতে পারবো না রে মা। তোর মূর্তি আমারই চোখের সামনে দিয়ে ওই জানোয়ার ইংরেজটা নিয়ে যাবে। না না রে মা, ও হয় না, ও হয় না। তুই তুই কিছু একটা কর না রে মা, কিছু একটা কর। আমার শক্তি দে মা, আমি যেন তোর মূর্তিটাকে কারোর কাছে সঁপে দিতে পারি। তুই আমার অপরাধ নিস না রে মা। তোর এই অধম ছেলে তোকে ধরে রাখতে পারবে না। তোকে ধরে রাখা কি আমার মতো নগণ্য ব্যাটার কাজ? না রে মা, কিন্তু 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 তোকে যতক্ষণ না পর্যন্ত কোনো ভালো মানুষের কাছে আমি সঁপে দিতে পারছি ততক্ষণ আমার মুক্তি নেই রে মা। আমার মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। কথাগুলো বলতে বলতে কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে পুরুষটি। মাটিতে নিজের হস্তখানি মুষ্টিবদ্ধ করে মারতে থাকে সে। এই পুরুষটি হল কাশী রাজ্যের রাজা মহারাজ চৈত সিং।
কাশী রাজ্যে আগে শান্তি থাকলেও এখন সেই শান্তি শুধুই ব্রিটিশ ঔপনিবেশিক দলের। তারা দিনের পর দিন এই কাশী রাজ্যের মানুষদের উপর অত্যাচার করে চলেছে, তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর জবরদস্তি নীল চাষ করাতে শুরু করেছে। কিন্তু বিনিময়ে এদেশের কৃষক শ্রমিকদের নিজেদের উচ্ছিষ্টটুকু খেতে দিচ্ছে না তারা। মারা যাচ্ছে একের পর এক ডুকরে কেঁদে ওঠা প্রাণগুলো। মহারাজ চৈত সিং ঘোর ব্রিটিশ বিরোধী হলেও তার বেশ কিছু বিশ্বস্ত সভাসদগণ হাত মিলিয়েছে ইংরেজ গভর্নর ওয়ারেন হেস্টিংসের সাথে। তারা ইংরেজ আদালতে মিথ্যে মামলা করেছে এই কাশী রাজ্যের রাজার উপরে। তাদের নাকি রাজকর বৃদ্ধি করে সেগুলো না দেওয়া মাফিক অন্ন বস্ত্র বাসস্থান ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর তার মূলে রয়েছে মহারাজ চৈত সিং। মহারাজ চৈত সিং ব্রিটিশকে সহ্য করতে না পারলেও সময় মতো কর বা খাজনা তাদের যথাযথ নিয়ম মাফিকই দেন। কিন্তু আজ তার দেওয়ালে একেবারে পিঠ ঠেকে গেছে। তিনি আজ কি করবেন তার আর কোনো কুল খুঁজে পাচ্ছেন না। তিনি ক্রমাগত নিজের ইষ্ট দেবীর কাছে কেঁদেই চলেছেন। ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংসের শকুনের দৃষ্টি পড়েছে কাশী রাজ্যের রাজা চৈত সিংয়ের এই কোষ্টি পাথরের তৈরি ইষ্টদেবীর মূর্তির দিকে। এই মূর্তি ব্রিটিশ গভর্নর জলপথে নৌকোমাফিক নিয়ে গিয়ে ইংল্যান্ডের সংগ্রহশালায় বিক্রি করে দেবেন। তার বদলে তিনি পাবেন লক্ষাধিক টাকা। দেবী গুজ্জকালীর এই মূর্তির সন্ধান তাকে দিয়েছেন কাশী রাজ্যের অন্যতম বিশ্বস্ত সেনাপতি বিক্রম বর্মা। তিনি হাত মিলিয়েছেন ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংসের সাথে। তারা দুজনে ষড়যন্ত্র করতে শুরু করেছেন এই গোটা কাশী রাজ্যের উপরে, মহারাজ চৈত সিং এর উপরে। কেন 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 ওই বিদেশিগুলো আমাদের দেশের উপর এমন অত্যাচার করে? দেশের দেশের প্রত্যেকটা মানুষ নিজেদের তৈরি ফসল তারা কেন নিজেরা খেতে পায় না? বলতে পারিস না মা? আর কত মানুষ এভাবে অনাহারে মারা যাবে, এভাবে অনাহারে না খেতে পেয়ে মারা যাবে? বলতে পারিস রে মা, বলতে পারিস? কান্নার স্বরে কথাগুলি বলতে থাকে পুরুষটি। কাশী রাজ্যের উত্তর পূর্ব অংশে একটা ঔপনিবেশিক দ্বিতল গৃহে দাঁড়িয়ে রয়েছে। তাকে ঘিরেই একটা কালো জমাট বাঁধা ঘন অন্ধকার যেন অভ্যন্তরীণভাবে গ্রাস করে রয়েছে। মায়াবী জ্যোৎস্নার সংস্পর্শে এলেও চাঁদের আলো এই গৃহটিকে সম্পূর্ণভাবে ভেজাতে পারেন। দূর থেকে দেখলেই বাড়িটিকে মনে হবে যেন একটা রাক্ষস দাঁড়িয়ে রয়েছে। গৃহের উপরিভাগে দণ্ডায়মান পাথরের স্তম্ভগুলো এমনভাবেই সাজানো রয়েছে যাকে এক পলকের মধ্যে দেখলে মনে হবে এগুলি হলো মায়াবী রাক্ষসটার সুচালো শিং, যার দ্বারা সে ধ্বংস করে দেবে গোটা বিশ্ব চরাচরকে। বাড়িটার সমগ্র এলাকাটা জুড়ে একটানা ঝিঝি পোকারা ডেকে চলেছে। তারই সঙ্গে সুর মিলিয়ে ডেকে যাচ্ছে একটা কাল পেঁচা। বাড়িটার ঘরের দেওয়ালে কান পাতলে শোনা যাবে কারা যেন এই গভীর রাতেও ষড়যন্ত্রের কথা বলছে। ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস বলল, ওটা ওখানেই আছে? হ্যাঁ গভর্নর সাহেব, আমি নিশ্চিত। এমনকি আমি ওটা নিজে দেখেওছি। ওটা মহারাজ চৈত সিং নিজের রাজবাড়ির অন্দরমহলের ভেতর একটা গোপন কক্ষে রেখেছেন। মহারাজ রোজ রাতে ওই মূর্তিকে পুজো দেন। কথাগুলো ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংসের উদ্দেশ্যে বলে ওঠে কাশী রাজ্যের সেনাপতি বিক্রম বর্মা। গোপন কক্ষ? What is গোপন কক্ষ? হ্যাঁ গভর্নর সাহেব, ওটা গোপন কক্ষ। ওই গোপন কক্ষের কথা কেউ জানে না। মহারাজ যে ওই দেবীর পুজো করেন তাও কিন্তু সবার প্রায় অজানা। ওই গোপন কক্ষে না আগে কেউ প্রবেশ করেছে না কেউ প্রবেশ করতে পারবে। কি বলিলে? তুমি আগে দেখিয়াছ? ওখানে যদি কেউ ঢুকিতেই না পারে তবে তুমি কেমন করিয়া দেখিলে ও কক্ষ? দেখুন, ওই গোপন কক্ষের কথা শুধু আমরা তিনজন জানি, মহারাজ, আমি আর আমাদের রাজ্যের মন্ত্রী। ওখানেই এক অমাবস্যার রাতে
রাজ্য কল্যাণের জন্য আমরা তিনজনে একত্রে বসে পুজো পাঠ করেছি। আর তখন থেকেই ওই গোপন কক্ষের কথা আমি জানি। তোমাকে সঙ্গে লইয়া যদি আমি ওই গোপন কক্ষে মূর্তিটিকে চুরি করি তবে? আচ্ছা, তুমি কি পারিবে আমাকে ওই গোপন কক্ষে নিয়ে যাইতে? না গভর্নর সাহেব, আমরা ওখানে গিয়েছিলাম বটে, কিন্তু আমাদের সবারই চোখ বাঁধা অবস্থায় ছিল। আর এখন অবশ্য আমার ওখান থেকে চলে আসার পর মহারাজ যবে থেকে জেনেছেন আমি আপনার দলের হয়ে কাজ করছি, তখন থেকে কিন্তু মন্ত্রীকে ওই পথের হদিশ তিনি দিয়েছেন। তাই মহারাজের পর একমাত্র মন্ত্রী ওই পথ জানে। কিন্তু আমরা যখন ওখানে একত্রে গিয়েছিলাম, মহারাজ আমাদের ওই গোপন কক্ষে প্রবেশ করানোর পর তবেই আমাদের চোখের পট্টি খুলেছিলেন। তাই ওই গোপন কক্ষের পথ যে কোথায় রয়েছে, সত্যি বলতে তার আন্দাজ কিন্তু আমি নিজেও কোনোদিন করতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে এতটুকুই বলতে পারবো। করজোড়ে প্রণাম জানিয়ে কাশী সেনাপতি বিক্রম বর্মা কথাগুলি গভর্নরের উদ্দেশ্যে বলে ওঠে। ব্লাডি স্কাউন্ড্রেল, তোমাকে দিয়া কোনো কাজই হইবে না দেখছি। কথাগুলির মধ্যে দিয়ে ব্রিটিশ গভর্নরের ধিক্কার ঝরে পড়ে কাশী সেনাপতির উদ্দেশ্যে। কাশী রাজ্যের সেনাপতি বিক্রম বর্মা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। একটু থেমেই ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস আবারও বলে ওঠে, কক্ষের কোনো চাবি যদি আমার হ্যান্ডওভার হয় তবে। কথাটা শেষ করার আগেই কাশী রাজ্যের সেনাপতি ব্রিটিশ গভর্নরের কথাটা কেটে বলে, মাফ করবেন গভর্নর সাহেব, মাঝখানে আপনার কথা থামালাম। আসলে ওই গোপন কক্ষের চাবি থাকে স্বয়ং মহারাজের কাছে, আর তার কাছ থেকে চাবি চুরি করাটা বাঘের মুখ থেকে মাংস ছিনিয়ে আনার মতোই প্রচণ্ড বিপজ্জনক। মহারাজের ঘুম কিন্তু খুব সজাগ, আর ওইভাবে ওই গোপন কক্ষের ভেতরে থাকা মূর্তিটার হদিশ পাওয়া একেবারেই কিন্তু অসম্ভব। মহারাজ বোধহয় এতক্ষণে তার গুপ্তচর মারফত আমাদের ওই মূর্তি চুরির কথাটা শুনে ফেলেছেন। জানি না এখন উনি কি করবেন, কিছুই বুঝতে পারছি না। তবে ওই মূর্তি কিন্তু আপনাকে আমি হস্তগত করাবই। আমি কথা দিচ্ছি আপনার কাছে, ওই মূর্তি আপনি পাবেনই। নেটিভ ইন্ডিয়ান, তুমি কথা দিচ্ছ আমাকে ওই মূর্তি দেবে? ব্লাডি স্কাউন্ড্রেল, তোমাদের সকল ইন্ডিয়ানদের কি কোনো ব্রেন নেই? বিক্রমকে ধমকে ওঠে ওয়ারেন হেস্টিংস। সেনাপতি বিক্রম বর্মা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। আমার মাইন্ড বলে আমরা আজ রাত্রিরেই যদি কাশীর রাজবাড়ি আক্রমণ করি, আমাদের মহারাজকে ওই যুদ্ধে হারাই, তবে ওই মূর্তি আমাদেরকে হ্যান্ড ওভার হইবে। তাহলেই আমি ওই মূর্তি ইংল্যান্ডে বেচে লাখ টাকা কামাইব। কিন্তু গভর্নর সাহেব। সঙ্গে সঙ্গে ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস তাকে থামিয়ে দেয়। তারপর বলে, এখনো কিন্তু নয় ফুলিশম্যান, অনেক শুনেছি তোমার কথা, আর নয়। যা যা বলবো তুমি সব শুনবে। ঠিক আছে, বেশ, আপনি যা বলবেন গভর্নর সাহেব। তবে এখনই চলুন, আমরা এখনই রাজবাড়ি আক্রমণ করব। আমার আন্দাজ মহারাজ ওই দেবী মূর্তির পুজো শেষ করে এখন নিদ্রামগ্ন হয়ে আছেন। এছাড়া আমার বেশ কিছু সঙ্গী ওই রাজবাড়ির মধ্যে অধিষ্ঠান করছে, তারাই আমাদের সাহায্য করবে। ওয়ারেন হেস্টিংসের উদ্দেশ্যে কথাগুলি বলে ওঠে সেনাপতি বিক্রম বর্মা। কথা শেষ করেই নিজেদের যুদ্ধের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেমন বোমা, বারুদ, বন্দুক ইত্যাদি সঙ্গে নিয়ে দুটো তেজস্বী ঘোড়া ছুটিয়ে কাশী রাজ্যের রাজমহলের দিকে ধাবমান হতে শুরু করে গোপন ষড়যন্ত্রকারী দুই ব্যক্তি, ওয়ারেন হেস্টিংস এবং কাশীরাজ চৈত সিং এর অন্যতম বিশ্বস্ত রাজ সেনাপতি বিক্রম বর্মা। কাশীরাজ চৈত সিং তখনও ডুকরে ডুকরে কেঁদে চলেছেন, আর কান্না ভেজা গলায় তিনি মন্ত্র পড়ে চলেছেন। ওম সহস্রফনা সংযুক্ত মনত্বং শিরশকেরি
চতুর্দিক্ষ নাগফনা বেষ্টিতং গুজ্জকালিকং নমো নমঃ। সামনের জ্বলা ধুনি তখনও অষ্টকাঠের পরিতৃপ্তিতে দাউ দাউ করে জ্বলছে, আর তারই ধোঁয়ায় সমগ্র গুপ্ত কক্ষটা কুয়াশার মতো বেষ্টিত হয়ে ঝাপসা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ওম দক্ষত রাস পরাজনং পাপকঙ্কভূষিতম অন্তরাল নাগফনং বৃত দক্ষিত কঙ্কনায়। মন্ত্র পড়তে পড়তে ধুনির আগুনে আরও একবার ঘিয়ের আহুতি দেন মহারাজ চৈত সিং। এমন সময় মহারাজের পেছন থেকে এক পুরুষ কণ্ঠের আওয়াজ ভেসে আসে। মহারাজ, মহারাজ, দুধ মারফত এক ভয়ঙ্কর খবর পেয়ে আপনার কাছে শীঘ্র ছুটে এসেছি। কথাগুলো বলতে বলতে অসম্ভব রকমের হাঁপাতে থাকে লোকটি। এবার মহারাজ পেছন ফেরে, তারপর বলে ওঠে, মন্ত্রী, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? শীঘ্র বলো, শীঘ্র বলো কি হয়েছে। কাশী রাজ্যের মন্ত্রী বিজয় রায় হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, মহারাজ, মহারাজ, ব্রিটিশ গভর্নর আমাদের সেনাপতির সঙ্গে এই মূর্তি চুরি করার উদ্দেশ্যে এদিকেই ছুটে আসছে। ওরা শীঘ্র আসছে মহারাজ। আমাদের এখনই কিছু একটা করতে হবে মহারাজ। কিন্তু এখন কি করব বলতে পারো মন্ত্রী? কি উপায় খুঁজে বের করব? এই মূর্তির পিছনে ওরা ষড়যন্ত্র শুরু করেছে আজ মাসখানেক ধরে, আর তবে থেকে আমার মন ছুটে চলেছে এই প্রান্ত থেকে ও প্রান্ত। দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছি আমি। কি করব কিচ্ছুটি বুঝতে পারছি না। এই মূর্তি নিয়ে আর কত বাঁচিয়ে বাঁচিয়ে পালাবো। মহারাজ, মহারাজ, কাঁদবেন না, কাঁদবেন না মহারাজ। এটা ভেঙে পড়বার সময় নয়। আমাদের শীঘ্রই দেবী মূর্তিকে কোনো একটা স্থানে লুকিয়ে ফেলতে হবে। হাতে আমাদের সময় খুবই কম। এরই মধ্যে কিছু একটা উপায় আমাদের খুঁজে বের করতেই হবে মহারাজ। কিন্তু কোথায় লুকাবো এই মূর্তিকে? সব জায়গায় যে ব্রিটিশ ঘাঁটি ছড়িয়ে রেখেছে, যেখানে লুকাবো সেখান থেকেই তো এই মূর্তি তারা অবশেষে পেয়েই যাবে। আমরা যদি কিছু করণীয় বলে মনেও করি, তাহলে করবো বা কি? একটা উপায় আছে মহারাজ। উপায়? কি উপায়? উপায়ের কথা শুনে বিচলিত হয়ে ওঠেন মহারাজ চৈত সিং। মহারাজ, এই রাজ্যের দক্ষিণ পশ্চিম প্রান্তের গঙ্গার দিকে তো কোনো ব্রিটিশ ঘাঁটি নেই। ওরা ওখানে উপনিবেশ স্থাপন করেনি। আমরা যদি ওই গঙ্গার পাশে যে বনমধ্যস্থ শ্মশান রয়েছে, ওখানেই যদি মাটি খুঁড়ে পুঁতে রাখে এই মূর্তিকে, আমার মনে হয় তবেই নিস্তার পাওয়া যাবে ওই ব্রিটিশ দলের হাত থেকে। এ কি বলছো তুমি মন্ত্রী? মায়ের মূর্তি শেষে পুঁতে রাখবো মাটির তলায়? মাকে আবার সমাধিস্থ করতে হবে? হ্যাঁ মহারাজ, আর যে কোনো উপায় দেখি না। মায়ের কাছে ক্ষমা চাইছি, কিন্তু মাকে বাঁচাতে হলে এটাই একমাত্র পথ মহারাজ। মহারাজ, আর দেরি করবেন না। ওরা অশ্ব ছুটিয়েছে অনেকক্ষণ হলো। আমাদের শীঘ্র ওখানে পৌঁছতে হবে। অপরাধ নিস নে রে মা, অপরাধ নিস নে। তোর ইচ্ছা যদি এরকমই হয় তবে আমি রাজি। দেবী মূর্তির উদ্দেশ্যে করজোরে প্রণাম জানায় রাজা চৈত সিং। বেশ, ঠিক আছে, তবে তাই হোক। মা যদি এটাই চান তবে আমি রাজি। তবে মন্ত্রী, শীঘ্র, অতি শীঘ্র 4-5 জন লোক জড়ো করো, আর কিছু মুহূর্তের মধ্যে দেবী মায়ের মূর্তিকে ওইখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমাদেরকে যেন তেন প্রকারে এই মাতৃ মূর্তি রক্ষা করতেই হবে। মন্ত্রীকে আদেশ দেন মহারাজ চৈত সিং। তৎক্ষণাৎ মন্ত্রী মহারাজের কথায় সম্মতি জানিয়ে মিনিট 10 মধ্যেই মহারাজ সহিত ওই দেবী মূর্তিকে গুপ্ত কক্ষ থেকে বের করে 4 জনকে সঙ্গে নিয়ে যাত্রারম্ভ করে দক্ষিণ পশ্চিম গঙ্গাধারের বনমধ্যস্থ শ্মশানের উদ্দেশ্যে। 4টি লোক মূর্তিটিকে বাঁশের পালকির মধ্যে বেঁধে অগ্রপান্ত নিজেদের কাঁধে তুলে জোর কদমে এগোতে থাকে শ্মশানের উদ্দেশ্যে। মহারাজ এবং তার মন্ত্রীও সঙ্গে চলেন 2 তেজিয়াল অশ্বের সঙ্গোপনে। 4 জন লোক, এক হাতে মশাল, অন্য হাতে কাঁধে উপরিস্থ বাঁশ ধরে খুব দ্রুত পদে এগোতে থাকে। রাজা চৈত সিং মনে মনে ভাবতে থাকে মাত্র একটি কথা, অতএব কি আমরা এই দেবী মূর্তিকে শ্মশানে সুরক্ষিতভাবে রেখে আসতে পারবো, নাকি ব্রিটিশ গভর্নর সারা জীবনের মতো ইংল্যান্ডে নিয়ে গিয়ে
বেঁচে দেবেন আমাদের এই দেবী মাকে। হে ঠাকুর, তাদের রক্ষা করো, রক্ষা করো তুমি। ওয়ারেন হেস্টিংস এবং কাশী রাজ্যের সেনাপতি বিক্রম বর্মা ঘোড়া ছুটিয়ে চলেছে অবিরাম। রাজমহল থেকে উত্তর পূর্ব সীমানার বিস্তৃতি দক্ষিণ পশ্চিম দিকের বিস্তৃতির চেয়ে অনেক গুণ বেশি। তাই ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংসের রাজমহল পৌঁছতে অনেকখানি সময় লাগবে। তাই তারা দুজনেই অশ্বে আহরিত হয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলেছে তাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে। আপাতত তাদের উদ্দেশ্য একটাই, রাজমহলে পৌঁছানো। শুধু এটুকুই নয়, ওই রাজমহলের গুপ্ত কক্ষ মধ্যস্থ দেবী মূর্তিকে নিজেদের হস্তগত করা। তার জন্য ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস যে কোনো মূল্য দিতে রাজি। তার মনোভাব এরকমই যে ওই মূর্তি নিজের হস্তগত করবার জন্য যদি কারোর রক্ত ঝরাতে হয় তবে তিনি তাই ঝরাবেন, যদি প্রাণ নিতে হয় তাহলে তিনি নেবেন। আর তাকে এই কাজে সাহায্য করবে কাশী রাজ্যের অন্যতম প্রাক্তন সেনাপতি বিক্রম বর্মা, আর তার সঙ্গে কাশী রাজ্যেরই বিশ্বাসঘাতক আরও কিছু মানুষ। মহারাজ চৈত সিং এবং মন্ত্রী বিজয় রায় কিছু লোক সঙ্গে নিয়ে দক্ষিণ পশ্চিম দিকে রওনা হওয়া মাত্রই সেই রাজমহল থেকে একটি লোক ঘোড়া ছুটিয়ে সেই খবর দিতে আসছে ব্রিটিশ গভর্নরের কাছে। ব্রিটিশ গভর্নর তার আগে থেকেই শাসিয়ে দিয়েছেন, যদি সে তাদের আসল খবরটি না দেয় তবে তার ঘরে যে বউ বাচ্চা আছে ওদের সকলকে ঘর সমেত জ্বালিয়ে দেবে। তারা কেউ বাঁচতে পারবে না, সবাই সবাই মারা পড়বে। সেনাপতি বিক্রম বর্মার উদ্দেশ্যে বলে ওঠে ব্রিটিশ গভর্নর, তাড়াতাড়ি ঘোড়া ছোটাও ইঞ্জিন ম্যান, আমাদের ও জায়গায় পৌঁছতে এখনো অনেক টাইম লাগিবে। আমার মন বলে আমরা আজ ওই মূর্তি পাইবই। গো হেড, গো হেড। হ্যাঁ গভর্নর সাহেব, আমরা শীঘ্রই ঘোড়া ছুটিয়ে চলেছি। আজ আমারও মন বলছে আমরা আজকে ওই মূর্তি হস্তগত করবই। কিন্তু একটা কথা গভর্নর সাহেব, আমার শর্তটা মনে আছে তো? আপনি ভুলে যাননি নিশ্চয়ই? এই লর্ড ওয়ারেন হেস্টিংস কখনো নিজের কথা ফিরাইয়া নেয় নাই। কন্ডিশন মাফিক আমার কাজটি শেষ হইলেই রাজা চিত সিংকে হাঁটিয়ে তোমাকে আমি এই স্টেট দিয়া দিব, তখন তুমি শুধু সময় সময়ে আমাকে ট্যাক্স দিবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তার বলতে আমিও নিজের কথা একদম নড়চড় হব না, আপনি কিচ্ছু ভাববেন না। আজ ওই মূর্তি সমেত মহারাজের গুলিবিদ্ধ মাথা আমি আপনাকে উপহার দেব। কথাগুলো গভর্নরের উদ্দেশ্যে বলে ঘোড়াকে চাবুক মেরে আরও জোরে ঘোড়াটিকে ছোটাতে শুরু করে কাশী সেনাপতি বিক্রম বর্মা। তার দেখা দেখি গভর্নরও জোরে ঘোড়া ছোটাতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর দেবী মূর্তি সহ কাশীরাজ চৈত সিং ও তার রাজকর্মচারীরা এসে উপস্থিত হয় দক্ষিণ পশ্চিম দিকের শ্মশানের বনমধ্যস্থ এলাকার সূচনা স্থানে। শ্মশানের এক পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। সেই নদীর অভ্যন্তরীণ ভাগ থেকে এক একটা ঝোড়ো হাওয়ার দাপট এসে ধাক্কা মারছে মহারাজ ও তার রাজকর্মচারীদের। মাঝে মাঝে শোনা যাচ্ছে গঙ্গার টলটলে জলের একে অপরের ধাক্কা খাওয়ার স্রোতের আওয়াজ। আকাশে গোল থালার মতন পূর্ণিমার কৃষ্ণপক্ষের চাঁদ উঠলেও এই শ্মশানটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে। মাঝে মাঝে একটা শেয়াল ডেকে উঠছে। ব্যাঙের চাপা গুঙানির আওয়াজ সমগ্র পরিবেশটাকে যেন আরো ভয়ঙ্কর করে তুলছে ধীরে ধীরে। মহারাজ ও তার রাজকর্মচারীরা মশালের আলোয় ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে সেই শ্মশান মধ্যস্থ এলাকায়। তাদের সবার গা যেন একটু করে ছমছম করছে। আরও কিছুটা শ্মশানের ভেতরে ঢোকবার পর একটা বটগাছের তলায় এসে দাঁড়ালেন তারা। এইবার মহারাজ চৈত সিং রাজকর্মচারীদের উদ্দেশ্যে আদেশ দিলেন সেই মূর্তিকে তৎক্ষণাৎ ওখানে নামাবার। রাজা চৈত সিং রাজকর্মচারীদের আদেশ করলেন, এই স্থানে গর্ত খোঁড়া শুরু করো তোমরা।
এখানে এই মাতৃমূর্তি সুরক্ষিত থাকবে বলে আমার মনে হয়। হ্যাঁ মহারাজ, আপনি যথার্থই বলেছেন। এই ঢিবির মতো স্থানে মাতৃমূর্তি পুঁতলে সচরাচরের হদিশ কেউ পাবে না। তাই আমার মন বলছে এই জায়গাই হবে অন্যতম শ্রেষ্ঠ জায়গা। রাজা চৈত সিংকে সম্মান জানিয়ে মন্ত্রী বিজয় রায় বলল, কাশীরাজ চৈত সিংয়ের কথা মতো রাজকর্মচারীগণ মাটি খুঁড়তে শুরু করে। বেশ কিছুক্ষণের মধ্যেই তারা 2 মানুষ সমান গর্ত খুঁড়ে ফেলে। মহারাজ চৈত সিং আদেশ দেন, নাও, মাকে শীঘ্রই গর্তের মধ্যে তোমরা রেখে মাটিটা চাপা দিয়ে দাও। আমাদের শীঘ্র এই অঞ্চল ছাড়তে হবে, পাছে কোনো বিপদ আপদ না হয়। তোমাদের যাতে কিছু না হয় সেই দায়িত্ব স্বয়ং মাই নেবেন। জয় মা। তারপর ধীরে ধীরে মহারাজের কথা মতো সেই মূর্তিকে গর্তের মধ্যে অধিষ্ঠান করে মাটি দিয়ে চাপা দিয়ে দেয় রাজকর্মচারীগণ। কর্মশেষে মহারাজ চৈত সিং সকলের উদ্দেশ্যে বলে ওঠেন, একটা কথা মাথায় রাখবে সকলে, মা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আজ যদি আমরা মারাও যাই তাতেও আমাদের কোনো আফসোস নেই, কারণ আমরা আমাদের মাকে বাঁচাতে পেরেছি। জগতে মাতৃশক্তি এক বিরাট শক্তি। এই কর্মের ফল একদিন না একদিন আমরা ঠিকই পাব। আমরা এই কজন আজ যে দৃশ্য, যে পরিস্থিতির সম্মুখীন হলাম তা আমাদের মধ্যেই রাখবে। এই কথা কেউ কখনো প্রকাশ করো না। মা কিন্তু কখনো ক্ষমা করবেন না। অন্যদের মতন কখনো হয়ে যেও না তোমরা। সব সময় একটা কথা মাথায় রেখো, যে সবাইকে ভালোবাসে তাকে স্বয়ং মা ভালোবাসেন। জয় মা, জয় মা গুচ্ছকালীর জয়। জয়ধ্বনি দেওয়ার পর তারা আবারও ফিরতে শুরু করে রাজমহলের উদ্দেশ্যে। কেটে যায় আরও বেশ কিছু সময়। ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস এবং কাশী রাজ্যের প্রাক্তন সেনাপতি বিক্রম ভার্মা ঘোড়া ছুটিয়ে চলেছেন অনবরত। আরও কিছুটা এগোতেই তারা হঠাৎ দেখতে পেল একজন লোক দূর থেকে ঘোড়া ছুটিয়ে হাতে মশাল নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লেন তারা। লোকটি তাদের সামনে এসে থামল। তারপর ঘোড়া থেকে নেমে প্রণাম ঠুকে বলল, গভর্নর সাহেব, মহারাজকে রাজমহলে পাবেন না। মহারাজ আর মন্ত্রী ওই মূর্তি সমেত আরো কিছু লোককে নিয়ে দক্ষিণ পশ্চিম দিকে রওনা হয়েছেন। কথাটা শুনে আর নিজের রাগ সামলাতে পারলেন না ওয়ারেন হেস্টিংস। সঙ্গে সঙ্গে কোমর থেকে পিস্তলটা বের করে লোকটার কপাল লক্ষ্য করে একটা গুলি করলেন। তুবড়ির বেগে কিছুটা রক্ত ঝলকে এসে গভর্নরের হাতে লাগলো। লোকটির দেহটি ধপ করে মাটির উপরে পড়ে গেল। ব্রিটিশ গভর্নর বন্দুকের মুখে একটা ফু দিয়ে বলে উঠলেন, Stupid rascal! মহারাজদের না ধরে এখন আমাকে বলিতে এসেছে। তাদের না থাকিবার কথা। সব ইন্ডিয়ানগুলো চিটার। ইমিডিয়েটলি সাউথ ওয়েস্টার্নে ঘোড়া ছোটাও ইন্ডিয়ান, আর ঘোড়া কোথাও থামিও না। আজ ওই রাজার মাথায় গুলি না করিলে আমার নাম লর্ড ওয়ারেন হেস্টিংস নয়। এরপর আরো জোর বিদ্যুৎ বেগে দক্ষিণ পশ্চিম দিকে ঘোড়া ছোটাতে শুরু করে দুজনে। কেটে যায় আরো 1 ঘন্টা। ভোর হতে তখন আর মাত্র কিছু সময় বাকি। মহারাজ চৈত সিং রাজমহল থেকে তখন আর মাত্র কয়েক গজ দূরে অবস্থান করছেন। তিনি মন্ত্রীসহ রাজকর্মচারীদের সঙ্গে ঘোড়ার লাগাম ধরে পদব্রজে আসছেন। আলোচনা করে চলেছেন কিছু গতানুগতিক বিষয়। এমন সময় হঠাৎ একটি গুলির আওয়াজে মহারাজের পাশের লোকটি ভয়ঙ্কর যন্ত্রণায় আহ করে শব্দ করে উঠল। তীরের বেগে কিছুটা রক্ত ছিটকে পড়ল মহারাজের চোখে মুখে। তিনি পাশে তাকিয়ে দেখলেন একটা গুলি এসে তার পাশের লোকটির মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে। কিছু বুঝে উঠবার আগেই লোকটির নিথর দেহটা গড়িয়ে পড়ে যায় মাটির উপরে। মহারাজ সহ সমগ্র কর্মচারীগণ তাকিয়ে থাকে সামনের দিকে। দেখে 2 লোক দাঁড়িয়ে রয়েছে তাদের সামনে। একজন ওয়ারেন হেস্টিংস আর একজন খুব চেনা একটি মুখ, তাদের সেনাপতি বিক্রম ভার্মা। মহারাজ চৈত সিং ওয়ারেন হেস্টিংসের উদ্দেশ্যে বলে ওঠেন, শয়তান জানোয়ার, তোরা এখানে কেন এসেছিস? এই এলাকা আমার, এই ভূমি আমার। তোরা আমারই সামনে আমার প্রজাদের আঘাত করিস কোন সাহসে? রাজা চৈত সিং এর কথা শুনে
একবার হেসে ওঠে ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস। তারপর হাসতে হাসতেই আরও 3টে গুলি ছুড়ে দেয় মহারাজের বাকি 3 জন রাজকর্মচারীকে উদ্দেশ্য করে। সঙ্গে সঙ্গে 3 জনের দেহ পূর্বের মতোই মাটিতে লুটিয়ে পড়ল। শুধুমাত্র মুখ থেকে তাদের যন্ত্রণা ও কাতরতা ভরা একটা শব্দ বেরিয়ে এলো। সেদিকে একবার তাকিয়ে রাজাকে বলে ওঠে ব্রিটিশ গভর্নর, মূর্তিটা কোথায় রাজা মশাই? কি মূর্তি? আমাদের কাছে কোনো মূর্তি নেই। মহারাজ জৈত সিং, আমি আপনার সাথে কোনো ইরিটেটিং গেম খেলছি না। এ বেলায় আপনি ভালো করিয়া বলুন, আমি আপনাকে ছেড়ে দিবে, না হলে তুই আমার কিচ্ছুটি করতে পারবি না শয়তান। তোর লজ্জা করে না বিনা অস্ত্রে মানুষের গায়ে হাত তুলিস? অবশ্য অবশ্য তোরা তো তুলবি। তোদের মতন শুয়োরের বাচ্চা তো আর আমরা নই, তাই আমরা পারি না। আর তোর সাথে ওই মির্জাফরকেও আমি ভয় করি না। শালা তোরা দুটোই নিমক হারাম। মহারাজ, আমি কিন্তু এখনো মাথা খুল রেখেছি। আমাকে বাধ্য করিবেন না, আমি যাতে আপনার মাথা এই রিভলভারের যারা ছিদ্র করিয়া দিই। তুই যা করিস করে নে, ওই মূর্তির খোঁজ আমরা তোকে দেব না। আমরা মরে যাব, তবুও আমাদের মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করব না। হেই ইঞ্জিন, এদের দেখে মনে হচ্ছে এরা মুখ খুলিবে না। খুলি দিয়া এদের মাথা ঝাঁঝরা করিয়া দাও। আপনি যেমন বলবেন। কাশী রাজ্যের সেনাপতি বিক্রম ভার্মা কথাটা বলা মাত্রই দোনলা বন্দুকটা থেকে 2টো ফায়ারের শব্দ হলো। বিদ্যুৎ বেগে 2টো গুলি গিয়ে বসল মহারাজ চৈত সিং এবং তার মন্ত্রী বিজয় রায়ের কপালে। একবার মাত্র যন্ত্রণায় কুকিয়ে ওঠার শব্দ পাওয়া গেল। তার সঙ্গে সঙ্গে নিথর 2টো শরীর ধূপ করে পড়ে গেল মাটির উপরিস্থলে। সেই দেহ দুটি থেকে লাল রক্তের ধারা বেরিয়ে এসে আশেপাশের মাটিটা ভিজিয়ে দিল। বন্দুকটা এবারে নিচে নামিয়ে কাশী রাজ্যের সেনাপতি বিক্রম ভার্মা ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংসের উদ্দেশ্যে বলে ওঠে, কিন্তু গভর্নর সাহেব, ওই মূর্তিটা? হে ইউ, তোমাকে আমি বেশি কথা বলিতে বলি নাই। আমি যা বলিব তুমি শুধু ওটুকুই করিবে। যার বেশি বললে তোমারও অবস্থা ওই ব্লেডি ইন্ডিয়ানগুলোর মতোই হবে। কথাটা মাথায় রেখো। বিক্রম ভার্মার উদ্দেশ্যে কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করেন ব্রিটিশ গভর্নর। এরপরেও ওয়ারেন হেস্টিংস তাদের ব্রিটিশ সৈন্য নিয়ে বহুবার ওই মূর্তিটি খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু প্রত্যেকবারই তারা ব্যর্থ হন। এভাবেই বহু খোঁজার পরও যখন সেই মূর্তির হদিশ মেলে না, তখন অবশেষে একটা সময় পর তারা দেবী মূর্তি খোঁজার এই বিফল প্রচেষ্টা বন্ধ করে দেয়। এরপর কাটতে থাকে দিন, মাস আর বছরের পর বছর। সময়ের চক্রাকারে কাশী রাজ্যে মহারাজ ও জমিদারদের ঘটতে থাকে একের পর এক পালা বদল। এসবের মধ্যে দিয়ে কখনো কাশী রাজ্য সবকিছু ভুলে গিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে, আবার কখনো ভয়ঙ্কর খরা কিংবা ব্রিটিশদের অত্যাচারে ডুকরে ডুকরে কেঁদে ওঠে। কিন্তু তারই মধ্যে কাশী রাজ্যের অধিষ্ঠাত্রী দেবী গুজ্জকালী মাটি চাপা অবস্থাতেই পড়ে থাকে সেই শ্মশান ভূমিতে। কোনো মানুষ তার হদিশ পায় না, কোনো খোঁজ পায় না। মাটির উপর জমতে থাকে একের পর এক ধুলোর স্তূপ। একটা সময় পর সেই জায়গা আরো ভরাট হয়ে ওঠে। আর এসবের মধ্যে দিয়ে কালের নিয়মে ইতিহাসের পাতা থেকে মুছে যেতে শুরু করে এক কালজয়ী অধ্যায়ের কথা। কালের ভ্রুকুটির সীমানায় হারিয়ে যেতে থাকে মহারাজ চৈত সিং এর কথা, কাশী রাজ্যের মন্ত্রী বিজয় রায়ের কথা, আর তাদের প্রাণের দেবী, প্রাচীন দেবী দেবী গুজ্জকালীর কথা। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখক সুমিত দের কলমে নৃসিংহ ব্রহ্মচারী সিরিজের দ্বিতীয় গল্প দেবী গুজ্জকালিকা। নৃসিংহ ব্রহ্মচারী সিরিজের প্রথম গল্পটি না শুনে থাকলে অবশ্যই এই গল্পের শেষে শুনে নেবেন, কিন্তু গল্পের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ,
আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তবে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের গল্পের গল্প পাঠে মৈনাক, গল্পে রুদ্রর ভূমিকায় আমি সৌভিক, নৃসিংহ ব্রহ্মচারীর ভূমিকায় পার্থ। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন লেখক সুমিত দের কলমে নৃসিংহ ব্রহ্মচারী সিরিজের দ্বিতীয় গল্প দেবী গুহ্য কালিকা। এতগুলো শব্দ একসাথে লিখে এইবার থামল রুদ্র। এতক্ষণ ধরে সে যা যা লিখল, গতকাল সেগুলো সবই তার প্রাণের প্রিয় ঠাকুরমশাই শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারী মহাশয় তার উদ্দেশ্যে দেবী গুহ্য কালীর কাশী রাজ্যে সমাধিস্থ হওয়ার ঘটনাটা তাকে ব্যক্ত করেছেন। না, ঠিক এতটুকু নয়, রুদ্র যতটা লিখল এর থেকেও অনেকটা বেশি বলেছিলেন ঠাকুরমশাই। গতকাল ত্রিবেণীর ঘাটে উপস্থিত হতেই তার দেখা পেয়েছিল রুদ্র। আসলে তার গতকাল ত্রিবেণীর ঘাটে যাওয়াটা নিছকই ঘুরতে যাওয়া বা অবসর সময় জ্ঞাপন করবার জন্য ছিল না। গতকাল রুদ্রর ওখানে যাওয়ার প্রধান কারণই ছিল ঠাকুর মশাইয়ের সাথে দেখা করা। তার আগের লেখা গল্পটি ইতিমধ্যেই পাঠক মহলে অনেক সাড়া ফেলেছে, অনেকে তাকে সম্বর্ধনাও দিয়েছেন। কিন্তু আজ দুদিন ধরেই রুদ্রর মনটা ভীষণ চঞ্চল আর খারাপ হয়ে আছে। গতকাল যখন সে ত্রিবেণীর গঙ্গার ঘাটে গেল, তখন তাকে দেখে ঠাকুর মশাই যখন বললেন, আরে রুদ্র যে, বসো বসো, তখন রুদ্র কোনো কথা না বলে গঙ্গা ঘাটের সিঁড়ির ওপর বসে পড়ল। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে দিগন্তের দিকে চেয়ে থাকল। ঠাকুর মশাই নীরবতা ভঙ্গ করে তাকে বলে উঠলেন, তোমার মন যে আজ এত ভারাক্রান্ত হয়ে রয়েছে, কিছু কি হয়েছে রুদ্র? রুদ্র এবার ঠাকুর মশাইয়ের দিকে তাকায়, তারপর বলে ওঠে, না ঠাকুর মশাই, আমার জীবনে বিশেষ কোনো সমস্যা নেই, কিন্তু মায়ের শরীরটা বড় খারাপ। আজ দুদিন ধরে তার হাঁটুর ব্যথাটা ভীষণ বেড়েছে। তা ডাক্তার বদ্যিক দেখিয়েছো কিছু? হ্যাঁ, সে দেখিয়েছি। মায়ের ব্যথাটা যেদিন থেকে শুরু হলো সেদিনই, কিন্তু ফল তো কিছুই হলো না ঠাকুর মশাই। মা আগেও যেমন কষ্ট পাচ্ছিলেন, এখনো তেমনটাই কষ্ট পেয়ে যাচ্ছেন। মায়ের এই দুরস্থ মুখ যে আমি আর দেখতে পাচ্ছি না ঠাকুর মশাই, কি করি বলুন তো? রুদ্রর মুখ দিয়ে একটা হতাশার হাহাকার বেরিয়ে আসে। তুমি যদি চাও রুদ্র, তবে আমি তোমার মায়ের একটা উপশম করে দিতে পারি। তার জন্য তোমাকে সহ আমার বাড়িতে যাওয়া আগে প্রয়োজন। এই সামনেই আমার বাড়ি। সত্যি ঠাকুর মশাই, আপনি আমার মায়ের উপশম করে দেবেন? তাহলে আর দেরি কেন, চলুন এখনই। এরপর ঠাকুরমশাই আর রুদ্র তার বাড়ি গেলেন। ত্রিবেণী ঘাটের থেকে মাত্র মিনিট দুয়েকের রাস্তা ঠাকুরমশাইয়ের বাড়িটা। ঘাটের থেকে কিছুটা এগোতেই ডান দিকে রাস্তার পাশ দিয়ে একটা গলি মতন ভিতরে ঢুকে গেছে। গলিটার এক পাশটাতে বন জঙ্গলে ভর্তি। সেখান থেকে ক্রমাগত স্বরে একটা ব্যাঙ ডেকে চলেছে। সেই গলির মধ্য দিয়েই ভিতরে প্রবেশ করলেন তারা। 4-5টা বাড়ি পেরোনোর পরই রুদ্র দেখল একটা খড়ে ছাওয়া মাটির বাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাড়িটার সামনের দিকটা উঁচু করবার জন্য দুটো বাঁশ নিজের আপ্রাণ শক্তি দিয়ে ঘরটাকে ঠেলে ধরে রয়েছে। রুদ্র দেখে বুঝল এটি ঠাকুরমশাই শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারী মহাশয়ের বাড়ি। সে বাড়িতে না ঢুকে বাড়ির সামনেই দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়লে যে? চলো ভিতরে চলো রুদ্র, এইটাই হলো আমার বাড়ি। বর্তমানে আমি এখন এখানেই থাকি। রুদ্র বাড়িটার মাটির সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। তারপর দেখল বাড়ির সামনের দরজাটার ঠিক বাম পাশে ঝোলানো রয়েছে একটা সাইনবোর্ড। তাতে বড় বড় অক্ষরে লেখা, শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারী, নৃসিংহতন্ত্র বিশেষজ্ঞ ও সুবর্ণধামের মহারাজ কেতকানাথের কাছ থেকে বিশেষ উপাধিপ্রাপ্ত শ্রী নৃসিংহ ব্রহ্মচারী। এখানে অতি অল্প মূল্যাদি দ্বারা কোষ্ঠী বিচার ও মাঙ্গলিক দোষ কাটানো হয়। ঠাকুর মশাই দরজা খুললেন। সাইনবোর্ডের লেখাটা পড়া হয়ে গেলে রুদ্র ভেতরে প্রবেশ করল।
ভেতরে প্রবেশ করতেই ঠাকুরমশাই রুদ্রকে তক্তাপোষটি দেখিয়ে তার উপর বসতে বললেন। পুরো ঘরটা একবার দেখে নিল রুদ্র। এই বাড়িটার মধ্যে শুধু দুটো ঘর। একটা ঠাকুরমশাই তার নিত্য পুজোর জন্য ব্যবহার করেন, আরেকটা নিজের বাসস্থান স্বরূপ। যেই ঘরে রুদ্র বসল সেই ঘরটায় বিভিন্ন তন্ত্র সামগ্রীর ছবি আঁকা। তার মাঝেই দেওয়াল জুড়ে ঝোলানো রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। ঠাকুরমশাইয়ের ঘরে প্রবেশ করতেই একটা সুন্দর গন্ধ পাচ্ছিল রুদ্র। অনেকদিন ধরে ঘর বন্ধ অবস্থায় রেখে দিলে, কিন্তু প্রতিনিয়ত সেই ঘরের মধ্যে ধূপ ধুনো দিলে যেরকম গন্ধ হয়, এই গন্ধটাও ঠিক তেমন। আসবাব সামগ্রী বলতে সেই ঘরে তেমন কিছুই নেই, শুধুমাত্র একটা জীর্ণ তক্তপোষ আর ঘরটার ঠিক একটা কোণে রাখা স্টোভ আর কিছু বাসনপত্র ছাড়া। ঠাকুরমশাইয়ের জীবন ধারণের এইসব সামগ্রী দেখে রুদ্র বুঝতে পারল ঠাকুরমশাই কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, তাই তার পরিস্থিতিও কতকটা এমনই অগোছালো। ভদ্রপুর সংলগ্ন এলাকায় এক গহীন অমাবস্যার রাত। ক্রমাগত বৃষ্টি পড়ে চলেছে ঝমঝম করে, তার দাপটে ভেসে যাচ্ছে গোটা চরাচর। মাঝে মাঝে এই আকাশে করাল মেঘের গর্জনে কেঁপে উঠছে সমগ্র অঞ্চল। মহারাজ নন্দকুমার ঘুমিয়ে রয়েছে তার রাজবাড়ির শয়ন কক্ষে। বিছানা শয্যা থেকে কিছুটা দূরে একটা বাতায়ন হাওয়ার দাপটে খুলছে এবং আবার বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টির ছাঁট এসে ঢুকছে মহারাজের শয়ন কক্ষের অন্দরমহলে। একটা সূক্ষ্ম হ্যারিকেনের আলোয় সমগ্র ঘরটা যেন মায়াবী হয়ে উঠছে ধীরে ধীরে। আগুনের কম্পমান শিখা জানান দিচ্ছে এই ভদ্রপুরের এলাকায় কিছু একটা হতে চলেছে। হঠাৎ তখন একটা বাজ পড়ার আওয়াজে মহারাজের নিদ্রা কিছুটা মলিন হয়ে এলো। নিদ্রামগ্ন অবস্থায় তিনি লক্ষ্য করলেন তার সারা ঘর একটা মন মাতানো সুন্দর গন্ধে ভরে গেছে। কে যেন বৃষ্টির শব্দের সঙ্গে নুপুরের ঋণ ঋণে আওয়াজ তুলে হেঁটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। মহারাজ নন্দকুমার মুখ থেকে একবার আওয়াজ বের করার চেষ্টা করে, কিন্তু তার ঠোঁট নড়ে যায় একবার। না, কোনরূপ আওয়াজ তার মুখ দিয়ে নিঃসৃত হয়নি। ঝাপসা চোখে সে দেখতে থাকে সামনের দিকে। একটা মাতাল হাওয়া এসে যেন তাকে পাগল করে দিচ্ছে। হঠাৎ সেই সময় এক প্রকাণ্ড সূর্যের তেজের মতো আলোক বর্ষী ছটায় মহারাজের চোখ বন্ধ হয়ে আসে। মহারাজ সে তেজ সহ্য করতে পারে না। চোখ মিটমিট করতে করতে সে দেখে এক শালঙ্কারা নারী মূর্তি এসে দাঁড়িয়েছে তার সামনে। কেশ তার হাওয়ার দাপটে উড়ে চলেছে। কৃষ্ণবর্ণা দেবীর দেহ দাঁড়িয়ে রয়েছে একেবারে উলঙ্গ অবস্থায়। তার মাথায় মুকুটের বদলে রয়েছে সহস্র নাগ ফোনা। কর্ণ দিয়ে ঝুলে চলেছে দুটো ছোট্ট মানুষের শরীর। চোখ ঘিরে ফুটে রয়েছে একটা অসীম সন্ধ্যা মেধার দীপ্তি। লাল টকটকে জিহ্বা দন্ত ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে তার অনেকখানি বাইরে। এইবার নারী মূর্তিটি তার উদ্দেশ্যে বলে ওঠে, নন্দকুমার, শুনতে পাচ্ছিস? আমি তোর গুজ্জ কালিমা রে, আমায় উদ্ধার কর। আমি যে আর পারছি না এভাবে দম বন্ধ হয়ে মাটির তলায় পড়ে থাকতে। আমায় উদ্ধার কর তুই। এখান থেকে কিছু দূরে কাশী রাজ্যের দক্ষিণ পশ্চিম অংশে শ্মশান ভূমির বনাঞ্চলের মধ্যে একটা বটবৃক্ষের তলায় আমি চাপা পড়ে আছি রে, বহু বছর ধরে। আমায় উদ্ধার কর তুই। আমি যে আর সইতে পারছি না। এমন অবস্থায় থেকে পূজা অর্চনা না পেয়ে আমার শরীর জীর্ণ হতে শুরু করেছে। ধীরে ধীরে সে যেন মিশে যাচ্ছে ওখানকার মাটিতে। তুই আমায় শীঘ্র উদ্ধার কর, আমার পুজোর ব্যবস্থা কর। আমায় প্রতিষ্ঠা কর তোর ভদ্রপুরের পার্শ্ববর্তী শ্মশানধারী ওই আকালিপুর গ্রামে। অতি শীঘ্র আমায় উদ্ধার কর নন্দকুমার, শীঘ্র উদ্ধার কর। কথাটা বলেই নারী মূর্তির সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় বাতাসে। ধরফড়িয়ে বিছানা থেকে উঠে বসে মহারাজ নন্দকুমার। অজান্তেই তার দুটি হাত এসে জড়ো হয়ে যায় বুকে। গোটা শরীর তার ঘামে ভিজে গেছে। তিনি কাঁদতে কাঁদতে বলতে থাকেন, মারে, তুই কোন রূপ দেখালি মা? আমার আমার শত জনমের পুণ্যের ফল আমি আজ পেয়েছি রে মা। তুই তুই যাহা চাস, যাহা চাস তাই হবে মা। শুধু শুধু তুই তোর কৃপা রাখিস মা, আমার উপর কৃপা রাখিস। আমি আর কিচ্ছু চাই না।
আমি আমি কালই রওনা দেব। তোর মূর্তি উদ্ধারের উদ্দেশ্যে আমি কালই রওনা দেব। সেদিনকার মতো বৃষ্টি থেমে যায়। লোকমুখে রটে যায় মহারাজ নন্দকুমারের প্রতি দেবী গুচ্ছকালীর এই স্বপ্নাদেশের কথা। পরদিন বেলার দিকে মহারাজ নন্দকুমার ও তার কিছু বিশ্বস্ত রাজ কর্মচারী ব্রাহ্মণী নদীর বুক চিরে নৌকা যাত্রা শুরু করে কাশী রাজ্যের উদ্দেশ্যে। ঠাকুরমশাই রুদ্রকে তক্তপোষের উপর বসতে বলে চলে গিয়েছিলেন নিজের পূজার ঘরে। বেশ কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন। তারপর একটি মাদুলি রুদ্রের হাতে দিয়ে বললেন, রুদ্র, এটি তোমার মায়ের হাতে আজ রাতের মধ্যে ধারণ করিয়ে দিও। এই মাদুলির মধ্যে যে মোম জড়ানো কাঠ রয়েছে তা আকালিপুরের মাতৃমূর্তি দেবী গুচ্ছকালিকার পূর্বতন পঞ্চমন্ডির আসনের সঙ্গে জোটবদ্ধ বটগাছের শিকড়। এই মাদুলি যদি তোমার মা ধারণ করেন তবে আমি নিশ্চিত যে তোমার মায়ের পায়ের ব্যথা আজ রাতের মধ্যেই উপশম হয়ে যাবে। এরপরেই অবশ্য রুদ্র এই মাদুলি হস্তগত করে ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে দেবী গুচ্ছকালিকার ইতিহাসের বিষয় নিয়ে। প্রশ্নের উত্তরস্বরূপ ঠাকুর মশাই তাকে দেবী গুচ্ছকালীর ইতিহাসের পূর্ব বর্ণনা খুলে বলেন। বাইরে মেঘ করার কারণে গতকাল আর বেশিক্ষণ ঠাকুর মশাইয়ের বাড়িতে দাঁড়াতে পারেনি সে। গল্পের কিছুটা শুনেই ঠাকুর মশাইয়ের কাছে নিজের বাড়ি ফিরে যাবার প্রার্থনা জানিয়ে রওনা হয় রুদ্র। দুদিন পর ভোরবেলা কাশীরাজ্যের গঙ্গার পাড়ে এসে নৌকা ভেড়ে মহারাজ নন্দকুমারের। ধীরে ধীরে নেমে আসেন মহারাজ এবং তার রাজ কর্মচারীগণ। দেবী গুচ্ছকালীর স্বপ্নাদেশ মতো তারা ভোরের এই নিভু নিভু আলোতেও শ্মশানের মধ্যে বন মধ্যস্থ সেই বটগাছটিকে খুঁজে বের করে। একজন রাজকর্মচারী বলে ওঠে, মনে হচ্ছে এই সেই বটগাছ যা আপনি স্বপ্নে দেখেছিলেন। বন মধ্যস্থ এইটাই সেই বটগাছ। দেবী মা আমাকে এই বট গাছেরই নির্দেশ দিয়েছেন। এখানেই তিনি সমাধিস্থ রয়েছেন। খোঁড়ো সবাই, শীঘ্রই খোঁড়ো। আমাদের যা করতে হবে অতি শীঘ্র করতে হবে। আমাদের শীঘ্রই ওই ব্রিটিশগুলোর চোখে ফাঁকি দিয়ে এই মূর্তি আকালিপুরে নিয়ে যেতে হবে। আমার মনে হয় এর হদিশ ওরা জানে না। তাড়াতাড়ি, শীঘ্রই সবাই হাত লাগাও। এরপর সবাই মিলে বেশ কিছুক্ষণের মধ্যেই একটি 3টে মানুষ সমান গর্ত খুঁড়ে উদ্ধার করে দেবী গুচ্ছকালিকার সেই কোষ্ঠী পাথরের মূর্তি। অতি নিপুণতার সাথে সেই মূর্তি বাইরে বের করে গর্ত বুঝিয়ে নৌকায় তোলা হয় সেই প্রাচীন দেবী মূর্তিকে। তারপর নৌকার পাল তুলে দেওয়া হয়। নদীর বুক চিরে ছুটে চলে নৌকা আবার আকালিপুরের উদ্দেশ্যে। কেটে যায় আরো 2টো দিন। আকালিপুরে নৌকা এসে ভিড়ল বেলার দিকে। অতি সূক্ষ্মতার সঙ্গে নৌকো থেকে সেই দেবী মূর্তি নামিয়ে এনে স্থাপন করা হয় আকালিপুরের শ্মশান মধ্যস্থ এলাকার পাশে একটি বটবৃক্ষের তলায় পঞ্চমুণ্ডির আসন সাজিয়ে। 7 দিন ধরে 8 জন ঋষি মিলে সেখানে দেবী গুচ্ছকালীর মূর্তি স্বরূপ বেদী প্রতিষ্ঠা করে পূজা পাঠ শুরু করে এবং স্থাপনা করা হয় দেবী গুচ্ছকালিকার। এরপর কেটে যায় 2টো যুগ। নন্দকুমার মারা যাবার পর সিংহাসনে বসে তার ছেলে গুরুদাস রায়। পিতার মতো তিনিও ছিলেন মাতৃভক্ত। তিনি ভদ্রপুরে থাকাকালীনও এখানে এসে মাঝে মাঝেই পুজো দিয়ে যেতেন মাতৃভূমির। কিন্তু মহারাজ গুরুদাস সিংহাসনে অনির্দিষ্টকালের জন্য বসতে পেরেছিলেন। তিনি তখনকার যুগে ম্যালেরিয়া রোগাক্রান্ত হয়ে মারা যান। কিন্তু মারা যাবার আগে তিনি দেবী গুচ্ছকালীর উদ্দেশ্যে একটি অষ্টধাতুর মন্দির স্থাপন করে দিয়ে যান। এরপরে কালের নিয়ম স্বরূপ সেখানে শুরু হয় জমিদার প্রথা। আকালিপুরের দেবী গুচ্ছকালীকে উক্ত ব্রাহ্মণ দিয়ে সেখানে পুজো পাঠ শুরু করে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই ব্রাহ্মণ সাপের কামড়ে মারা যায়। এরপর সেখানে আসে একজন তান্ত্রিক সাধু। তারপর পরদিন বিকালবেলায় রুদ্র মায়ের হাঁটু ব্যথা সেরে যাবার সুসংবাদ নিয়ে ত্রিবেণীর ঘাটে গেল। সেখানে পৌঁছতেই রুদ্র লক্ষ্য করল ঠাকুরমশাই আগে থেকেই অপেক্ষা করে রয়েছেন তাঁর আসার জন্য। তাকে দেখতেই ঠাকুরমশাই জিজ্ঞাসা করে উঠলেন,
রুদ্র, মায়ের শরীর কেমন হে? কথাটা শুনে রুদ্রর মুখটা ঠাকুরমশাইয়ের প্রতি কৃতজ্ঞতায় উজ্জ্বল হয়ে আসে। একটা প্রাণোচ্ছল হাসি হেসে রুদ্র উত্তর দেয়, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিই ঠাকুর মশাই, দিন দিন আপনার কাছে বড় ঋণী হয়ে যাচ্ছি আমি। মাকে গত রাত্রেই আমি আপনার দেওয়া মাদুলিটা পরিয়ে দিই। সকালবেলা উঠে দেখি মা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। কোথায় সেই ব্যথা? সব যেন ম্যাজিকের মতো বিলুপ্ত হয়ে গেছে ঠাকুর মশাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথাগুলো বলতে বলতে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে করজোড়ে প্রণাম জানায় রুদ্র। তারপর নিজের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে ঠাকুরমশাইকে দেয় রুদ্র। নিন ঠাকুর মশাই, এটি আপনার জন্য। না বলবেন না কিন্তু। ঠাকুরমশাই সিগারেটের প্যাকেটটি গ্রহণ করে সেখান থেকে একটি সিগারেট বের করে দেশলাই দিয়ে ধরান। তারপর তাতে একটা লম্বা টান মেরে বাতাসে ধোঁয়া ছেড়ে রুদ্রর উদ্দেশ্যে বলে ওঠেন, বসো রুদ্র। রুদ্র ও ঠাকুরমশাই দুজনেই গঙ্গার ঘাটের সিঁড়িতে নিজেদের আসন স্বরূপ বসে পড়ে। আরও একবার সিগারেটে টান মেরে ঠাকুরমশাই একগুচ্ছ কুণ্ডলীকৃত ধোঁয়া বাতাসে উড়িয়ে দিয়ে বলে ওঠেন, সবই ঈশ্বরের ইচ্ছা রুদ্র। আমি শুধু তার মেলবন্ধনের দাস মাত্র। তার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতাও নড়ে না যে। দেবী গুহ্যকালিকার পূর্বতন আসনের বটবৃক্ষের যে মূল আমি তোমাকে দিয়েছিলাম, ওটির পিছনে একটি গল্প আছে। দেবী গুহ্যকালিকার ইতিহাসের যে বর্ণনা আমি তোমাকে কাল বলেছিলাম, ওই বর্ণনা ছাড়াও দেবী গুহ্যকালীর মূর্তির দর্শন লাভ আমি করেছি। আচ্ছা ঠাকুর মশাই, এই গুহ্যকালীর ব্যাপারটা কি? মানে ওই মূর্তি দেখতে কেমন? গুহ্যকালী বলতে বোঝায় গোপন কালী। যে কালী মূর্তি প্রাচীন কাল থেকেই গোপন, যার পূজা পদ্ধতিও অতি নিপুণতার সাথে করা হয়, সেই কালী হলো গুহ্যকালী। সারা পৃথিবীতে আকালিপুরের ওই কালী হলো বিশ্বের অন্যতম সবচেয়ে ভিন্ন ধরনের একটি কালী মূর্তি। এরপর ঠাকুরমশাই সিগারেটটি আরও একবার টান মেরে ধোঁয়া ছেড়ে বললেন, তোমার মনে হয়তো এখন প্রশ্ন এসেছে, এই কালীকে কেন আমি গোপন বলছি। গোপন বলছি কারণ আমরা সাধারণত যেসব কালী মূর্তি দেখি, সেই কালী মূর্তি হল চতুর্ভুজাং কৃষ্ণবর্ণাং মুন্ডমাল বিভূষিতাম খড়গঞ্জ দক্ষিণে পানৌ বিভ্রতিন্দি বরদ্বয়ং। অর্থাৎ সেই কালী মূর্তিটি কৃষ্ণবর্ণের হয় এবং হস্ত সংখ্যা যার 4টি। গলায় পরিধান করে থাকেন তিনি অসংখ্য নরমুণ্ডের মালা। এছাড়াও তার হাতে থাকে খড়গ। কিন্তু এই গুহ্যকালী মূর্তির 4টি হাতের বদলে রয়েছে মাত্র 2টি হাত, যে 2টি হাত দিয়ে তিনি প্রদান করছেন বর এবং অভয় মুদ্রা। পঞ্চম মুণ্ডির আসনের সাদৃশ্যে তিনি পদ্মাসনে বসে রয়েছেন একটি সর্পের উপর। তার 2 হাতে পরিধান রয়েছে তক্ষক এবং অনন্তনাগ। মাথায় মুকুটের বদলে তিনি পরে রয়েছেন সহস্রনাগ ফনা। এই কালী মূর্তি হল গুহ্য কালী মূর্তি। ইনি বিনাশ করেন না, ইনি উগ্রচণ্ডীর মতো রক্তপিপাসু নন। এই দেবী মানব জীবনের সত্য, রজ এবং তম, এই 3 প্রাকৃতিক গুণের প্রতীক। তাই এই মূর্তি সকলের থেকে আলাদা। কিন্তু আপনি এই মূর্তি দেখলেন কিভাবে? ভায়া, রোসো রোসো, সেই গল্পই বলবো তোমাকে। তারপর কিছুক্ষণ চুপ থেকে সিগারেটে আরও একটা লম্বা টান মেরে সিগারেটটা শেষ করে হাত থেকে ফেলে বাতাসে ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন, তো প্রত্যেকবারের মতোই সেবারও সাধুসঙ্গ লাভ করার জন্য পথে প্রান্তরে পথিকের মতো ঘুরে চলেছিলাম। তারাপীঠ, নলহাটি এসব জায়গা ঘোরার পর এসে সেবারে পৌঁছেছিলাম এখনকার বীরভূমের আকালিপুরের পাশের একটি গ্রাম, ভদ্রপুরে। সেখানে যখন এলাম তখন সন্ধ্যা নামছে। সারাদিনের অক্লান্ত হাঁটার পরিশ্রমে পার তখন এগোয় না। আরও কিছু দূর পথ যেতে সামনে একটা চায়ের দোকান দেখে আমি দাঁড়ালাম। জনাকতক লোক ওইখানে বসে নিজের মধ্যে গল্প করে যাচ্ছে। আমি সেখানে যেতেই একজন ভদ্রলোক আমার উদ্দেশ্যে বলে উঠলেন, পেন নাম ঠাকুর মশাই, পেন নাম। একে আপনারা আসছেন কোথা থেকে?
আরে এই আপনি দাঁড়াই রইলেন কেন? আরে বসেন বসেন বসেন, আমাকে পাপ লাগবে, আপনি বসেন। আমি তাকে শান্ত করার জন্য বলে উঠলাম, আরে আমাকে নিয়ে অত ব্যস্ত হবেন না। আরে তা বললে কি করে হয়? আপনি ব্রাহ্মণ মানুষ বটেন, তার উপর আবার তেরান্ত্রিক। না 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 না, এ হয় না, আপনি বসেন বসেন। কথাটা বলে শেষ করে আমার জন্য কাঠের বেঞ্চিটার কিছুটা জায়গা ফাঁকা করে দিলেন তারা। আমি সেখানে আরাম করে বসে তারপর বলে উঠলাম, ধন্যবাদ আমার জন্য এতটা করার জন্য। তারপর একটু থেমে আবার বললাম, নমস্কার, আমি প্রদ্যুম্ন ব্রহ্মচারী, নিবাস বাঁকুড়ার চাঁপাতলা গ্রাম। আপনারা একটু আগেই আমাকে তান্ত্রিক বলে ভুল করেছিলেন। আমি কোনো ঘোর যোগী তান্ত্রিক নই, মায়ের ইচ্ছে এই একটু মন্ত্রপাঠ করে থাকি আর কি, আর ওই সাধুসঙ্গ করার জন্যই ঘুরে বেড়াই এদিক ওদিক। আজ সন্ধ্যা হয়ে এলো, অথচ ধারে কাছে কোনো মন্দির দেখতে পেলাম না। রাত্রি যাপনের জন্য একটা মন্দির পেলে বড় ভালো হতো। লোকটি আমার কথা শুনে বললেন, একে ঠাকুর মশাই, মানে আপনি যদি কিছু মনি না করেন তাহলে আপনি আমাদের জগদীশ চাটুর্যের বাড়িতে থাকতে পারেন। কি চাটুর্য মশাই, পারবেন তো? একজন মাঝবয়সী ভদ্রলোক তখনই উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, কেন নয় কেন নয়, ঠাকুরমশাই আমাদের বাড়িতে থাকবেন, সে তো আমার বড়ই পুণ্যের ফল। ঠাকুরমশাই, আজ বরং আপনি আমার বাড়িতেই থাকবেন, আপনার কোন রকম যত্নের ত্রুটি আমি করব না। আমি তো আপনাদের প্রথমেই বললাম আমি কোনো ঘোরতর যোগী সাধু নই, আমার এমনি কোনো সংসার বাড়ি পোষায় না, সেই জন্যই তো আজ সংসার ভুলে ঘর ছেড়েছি, প্রিয়জন ছেড়েছি। আমার কথাটা শেষ হওয়ার আগেই রীতিমতো জোরাজুরি করে লোকটা বলে উঠল, কিন্তু ঠাকুরমশাই, আপনাকে আজকে কিন্তু আমার বাড়িতে থাকতেই হবে। আচ্ছা ঠিক আছে, বেশ, আপনার অনুরোধ আমি ফেলব না, আপনার বাড়িতে আমি থাকবো, কিন্তু আমার খাবার দাবার নিয়ে অত ব্যস্ত হবেন না, সামান্য দুধ আর একটু ওই চিড়ে দিলেই চলে যাবে আমার। আপনি তো ঠাকুরমশাই অনেক দূরের পথ পেরিয়ে এসেছেন। হ্যাঁ। শুনেই তিনি দোকানদারকে বললেন আমার জন্য এক কাপ চা দিয়ে যেতে। মিনিট দুয়েকের মধ্যেই দোকানদার একটা বেশ বড় ভাঁড়ে আমাকে চা দিয়ে গেলেন। আমি সেই পেয়ারায় একটা চুমুক দিয়ে বলে উঠলাম, আচ্ছা আপনাদের এখানে শুনেছি ওই পাশের গ্রামে আকালিপুরে দেবী গুচ্ছকালীর একটা মূর্তি আছে। কথাটা শেষ হতে না হতেই সেই প্রথম লোকটি বলে উঠল, একে হ্যাঁ ঠাকুর মশাই, আছে তো। তা সেটা এখান থেকে কত দূরের পথ? খুব বেশি দূর নয় ঠাকুর মশাই, পায়ে হেঁটে গেলে ধরে নেই মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে। তবে ঠাকুর মশাই একখানা কথা কই আপনারে, ওইখানে আপনি যাবেন না, লোকিয়া বলে ওই জায়গাটা খুব একটু ভালো নয়। ভালো নয় মানে কি আছে ওখানে? আরে ঠাকুর মশাই, সেই মা কালীকে দেখলে এখনো গা সমসম করে ওঠে। সেই মা কালী যেমন রয়ে গেছে, অনেক পুরনো ইতিহাসও তেমনি রয়ে গেছে। হারুর কথাগুলো শুনে দোকানদারের বাকি লোক হারুর উদ্দেশ্যে বলতে থাকে, এই তোকে বলতে বারণ করেছি না এসব? হারুটা হয়েছে তেমনি, সব সময় সেই একই কথা। পুরনো ইতিহাস বলতে? কথাটা আমার মুখ থেকে আপনি বেরিয়ে এলো। শুনে সবাই কেমন একটা অদ্ভুত ভয় মাখানো দৃষ্টি দিয়ে আমার দিকে চেয়ে থাকে। তারপর বেশ কিছুক্ষণ চুপ থেকে চাটুর্য মশাই বলে ওঠেন, ঠাকুর মশাই, এই গায়ে ওই মাকে দেখে সবাই ভয়ে কাঁপে। মাকে দেখে ভয়ে কাঁপে? কেন ভয় কাঁপে কেন? আসলে ঠাকুর মশাই, এই মাকে দেখে কাঁপে বলাটা ভুল। মাকে নয়, যে তান্ত্রিক এখন মায়ের পুজো করে তাকে দেখে কাঁপে। কেমন যেন তান্ত্রিকটা, বড় বড় রক্তবর্ণ দুটো চক্ষু, তারপর পেশিবহুল দেহ, কালো বস্ত্র পরিহিতা, আর মাথায় একটা পাহাড় চুম্বি জটা। খানিকটা এইরকমই দেখতে থাকে, কিন্তু এইসব আসল ব্যাপার না। আসলে এই তান্ত্রিককে দেখলে কেমন যেন একটা ভয় ভয় লাগে,
মনে হয় ওই তান্ত্রিক যেন সব কিছু নিয়ে যেতে এসেছে, মানুষদের মেরে ফেলে কিছু একটা কাজ সম্পূর্ণ করতে এসেছে। আর কালী মূর্তি, ওটার বিষয়ে আপনার কি রকম ধারণা? দেখুন ঠাকুর মশাই, সবটুকু তো আমি জানি না, তবে বাপ ঠাকুরদার মুখে যেটুকু শুনেছি সেটুকুই আপনাকে বলছি। দেবী গুহ্যকালী যে মূর্তির কথা আপনি বলছেন, ওই দেবী আসলে মগধ রাজ্যের সেই কুখ্যাত জরাসন্ধের কালী। কোষ্ঠী পাথরের সেই কালীকে জরাসন্ধ পুজো করত গভীর পাতালে। নির্জনে ঘোর তন্ত্র মতে হতো সেই পুজো, কিন্তু জরাসন্ধের মৃত্যুর পর সেই পুজো বন্ধ হয়ে যায়, আর এই মূর্তি চলে যায় ধরিত্রীর বুকে। এরপর কেটে যায় কয়েক হাজার বছর। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। আনুমানিক আজ থেকে প্রায় 200 বছর আগে রানী অহল্যাবাই স্বপ্নে নির্দেশিত স্থানে ওই শিবলিঙ্গ অন্বেষণ করার সময় খনন কার্য করতে গিয়ে খুঁজে পায় সেই জরাসন্ধ পূজিত ওই কোষ্ঠী পাথরের এই দেবী মূর্তিকে। রানী অহল্যাবাইয়ের উদ্দেশ্য ছিল শুধুমাত্র শিবলিঙ্গ প্রাপ্তি, তাই তিনি এই মূর্তি কাশীর রাজা ওই চৈত্য সিংকে দিয়ে দেন। কিন্তু তৎকালীন যুগে ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংয়ের লোভাতুর পরিকল্পনায় এই মূর্তি তাকে গঙ্গার ধারে এক শ্মশান মধ্যস্থ এলাকায় পুঁতে দিতে হয়। আর তারপর স্বপ্নদেশ পেয়ে এই মূর্তি উদ্ধার করে ভদ্রপুরের প্রথম রাজা নন্দকুমার মহাশয়। তারপর তার ছেলে গুরুদাস রায় সে মূর্তি স্থাপন থেকে শুরু করে মন্দির নির্মাণ সব কাজ সম্পূর্ণ করে। আমি এতটাই জানি ঠাকুরমশাই। বাকি গল্পটা সেদিনই ঠাকুরমশাই বলে দিয়েছিলেন রুদ্রকে। রুদ্র মনে মনে ভেবেছিল এই গল্পটাই সে প্রকাশনীর পরের সংখ্যার ম্যাগাজিনে ছাপাবে। তাই আর বেশি কিছু না ভেবে একটা বৃষ্টিমুখর দিনে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গল্পের পরবর্তী ঘটনাটা আবার লিখতে শুরু করল সে। গভীর রাত্রি, কোথাও কোনো মানুষ নেই, কোনো জনপ্রাণীর সারা শব্দ নেই। ভদ্রপুরের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি নদী, ব্রাহ্মণী নদী। তারই তীর ঘেঁষে একটা জরাজীর্ণ মাটির বাড়ি দাঁড়িয়ে রয়েছে কয়েক যুগ ধরে। সেই বাড়ির দেওয়ালের দুই দিকটায় সবুজে কালো আস্তরণের শ্যাওলা জমে ধীরে ধীরে যেন বাড়িটাকে গ্রাস করে ফেলছে। বাড়িটার সামনের দরজাটা হাট করে কে যেন খুলে রেখে দিয়ে গেছে। সেখান থেকেই বাইরের মলিন বাতাস প্রবেশ করছে ঘরটার ভেতরে। অন্ধকার। ঘরটার মধ্যে আলোর বিন্দু মাত্র কোনো চিহ্ন নেই। শুধুমাত্র ওই ঘরের তক্তপোষের ওপর ঘুমিয়ে রয়েছে দুটো প্রাণ, মেয়ে চারু ও তার মা মঞ্জু। চারু 11 বছর বয়সের একটা বাচ্চা মেয়ে, আর দুদিন পর রটন্তী কালী পুজোর দিনে সে 12তে পড়বে। মঞ্জু এখনো জানে না তার পাশে তার গর্ভের যে মেয়েটি ঘুমিয়ে রয়েছে, আজকের পর আর মাত্র কালকের দিনটাই বেঁচে থাকবে সে। তৃতীয় দিনের সূর্য ওঠা দেখতে পেলেও সন্ধ্যের মধ্যেই বলি হয়ে যাবে মেয়েটা। তার মেয়ে চারুর মাথাটা ভোগ হিসেবে দেওয়া হবে আকালিপুরের দেবী গুহ্য কালিকার উদ্দেশ্যে। মঞ্জুর মনে হয় ঈশ্বরও যেন তাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। মঞ্জুর বুকের মধ্যে যে কতখানি হৃদয় বিদারক কষ্ট জমে রয়েছে তার খেয়াল হয়তো ঈশ্বরও রাখে না। আর মাত্র 2 দিন, হয়তো মেয়েকে হারাবার যন্ত্রণা সহ্য করতে না পেরে মঞ্জুও মারা যাবে তিলে তিলে। আর তার মেয়ে চারুর মাথাটা ভোগ হিসেবে নিয়ে কিছুক্ষণ তান্ত্রিক দল পাগলের মতো নাচানাচি করে রক্তের তিলক পরে নেবে। রক্ত পিশাচদের মতো তারাও যেন হেসে উঠবে আগুনের হলকার মতো লেলিহান শিকার আনন্দ উচ্ছ্বাসে। ভদ্রপুরের এক প্রান্তে দুটো পবিত্র মর্মস্পর্শী প্রাণ ঘুমিয়ে থাকলেও আকালিপুরের বুকে দেবী গুহ্য কালিকার মন্দিরে তখন শুরু হয়েছে ঘোর অগ্নিস্রোতের কালো রক্তোচ্ছ্বাসের পুজো। আকাশের বুকে দেখা দিয়েছে একরাশ ঘন কালো চাদরে মোড়া বিদ্যুৎ নিলয়ের মেঘমণ্ডলী। তারই বুক চিরে মাঝে মাঝে খেলে যাচ্ছে বিদ্যুৎ স্ফুলিঙ্গ। তারই নিচে অবস্থান করছে শ্মশান মধ্যস্থ একটা অষ্টধাতুর মন্দির। তার পাশ দিয়ে বয়ে চলেছে একটা নদী,
ব্রাহ্মণী নদী। এই নদীর জল কামাখ্যা মন্দিরের অম্বুবাচীর মতো যেন লাল হয়ে উঠছে একটু একটু করে, যেন সেই নদী দিয়ে ভেসে যাচ্ছে শত শত মৃত মানুষে তাজা তাজা রক্ত। মন্দির সংলগ্ন সমস্ত এলাকা জুড়ে কোথা থেকে যেন ব্যাঙ ডেকে চলেছে, মাঝে মাঝেই তার সাথে একই সুরে সুর মিলিয়ে ডেকে চলেছে কাল পেঁচা। শেয়ালের ডাকে যেন বুকের স্পন্দন একটু একটু করে ছলকে উঠছে এই বিশ্ব চরাচরের। মেঘের করালো বজ্রাঘাত শোনা যাচ্ছে থেকে থেকেই। আকালিপুরের শ্মশান মধ্যস্থ এই এলাকায় স্থানরত এক বিরাট অষ্টবক্র মন্দিরের মধ্যে পঞ্চমুণ্ডির আসনে আসীত হয়ে সামনে ধুনি জেলে এক হৃষ্টপুষ্ট লোক অর্ধনগ্ন অবস্থায় মন্ত্র জপে চলেছে, আর তারই পাশে জড়সড় হয়ে বসে রয়েছে একজন গায়ের সাধারণ একটি লোক। ভয়ে তার শরীর যেন একবার করে কেঁপে উঠছে ধীরে ধীরে, কেমন যেন একটা নেশার ঘোরে রয়েছে সে টলছে অনবরত। আর তাদের সামনে অধিষ্ঠান করছে এক প্রাচীন দেবী মূর্তি, দেবী গুজ্জ কালিকার মূর্তি। ওম তক্ষতরস পরাজেং পাপ কঙ্কভূষিতম অন্তরাজ নাগেনং প্রেত দক্ষিত কঙ্কনা। মন্ত্র পড়তে পড়তে পঞ্চমুণ্ডির আসনে বসে থাকা লোকটি ঘিয়ের আহুতি দেয় তার সামনে জ্বলন্ত ধুনিতে, আর সেটা দেওয়া মাত্রই আগুনের হলকা যেন আরও একটু ওপরের দিকে উঠে আসে। তারপর লোকটি অপর লোকটিকে বলে ওঠে, রতন দেখ দেখ রতন, দেখতে পাচ্ছিস মাকে? এই মায়ের উদ্দেশ্যেই তোর বেটিকে যে আমার চাই। তোর বেটির উপর ইন্দ্রযোগ রয়েছে, মা স্বয়ং তোর বেটিকে বেছে নিয়েছেন। লোকটি কোনো কথা বলে না, কেমন যেন একটা ঘোরে শুধু মাথা নেড়ে চলে। কিরে রতন, দিবি তো তোর মেয়েকে? আর শুধুমাত্র কালকের দিনটার অপেক্ষা। তোর মেয়েকে মা স্বয়ং এসে নিয়ে যাবেন। তোদের আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো দুঃখ থাকবে না। তোর বেটি অমর হবে, অমর। লোকটি নিজের মনেই বিড়বিড় করে কিসব যেন একটা বলে চলে, কোনো কথাই স্পষ্ট হয় না। রতন তুই শুনতে পাচ্ছিস আমার কথা? তোর বেটির ওই নরম মাথাটা যে আমার চাই। কতদিন ধরে আমি সাধনা করে চলেছি মায়ের, আর মাত্র শুধু কালকের দিনটা। তারপরই আমি হব অমৃত পুলকেশ্বর। কিন্তু শোন রতন, কোন রকম চালাকির চেষ্টা যদি করিস তুই, তবে তোর মেয়ে তো মরবেই, সাথে তোর প্রাণটাও থাকবে না। কথা শেষ করেই সামনের রাখা একটি মানুষের মাথার খুলির মধ্যে কি একটা তরল পান করে নেয় লোকটা। তারপর দুবার মাথা ঝাঁকিয়ে আবারও বলে ওঠে, যা, চলে যা, কাল তোর আসার প্রয়োজন নেই। তোর মেয়েকে একেবারে নিয়ে আসিস পুজোর দিনে। আর আগের কথাটা যেটা বললাম ওটা মাথায় রাখিস, নয়তো। রতন ঘোর লাগা অবস্থায় উঠে আকালিপুরের থেকে অনেক কষ্টে রাস্তায় হেলতে দুলতে, কখনো পড়ে গিয়ে কখনো হামাগুড়ি দিয়ে পথ চলতে থাকে। এই রতনই হল ভদ্রপুরের এক নিষ্পাপ প্রাণ চারুর অভাগা পিতা। চারু ইন্দ্রযোগ নিয়ে জন্মেছে, আর সেই মেয়ের উপরই দৃষ্টি পড়েছে আকালিপুরের তান্ত্রিক চণ্ডালটির। গত পরশু দেবী গুজ্জ কালীর কাছে নরবলি দেওয়া হবে চারুর বাবাকে সেই তান্ত্রিক কি যেন একটা তরল পদার্থ পান করিয়ে নিজের বশীভূত করে নিয়েছে। তাই রতন সপ্তাহখানেক ধরেই এই মন্দিরে আসছে, কিংবা বলা ভালো কোনো এক অপশক্তি যেন তাকে না চাইতেও এই মন্দিরে টেনে নিয়ে আসছে। তার নিজের প্রতি যেন আর কোনো বশ নেই। তাকে যা বলা হচ্ছে সবই মন্ত্রমুগ্ধের মতো শুনে চলেছে রতন। সেদিন ভোর হতে তখন আর মাত্র কিছুটা সময় বাকি। অনেক কষ্টে পথ পেরিয়ে ঘোরের মধ্যে ধুলো মাখা গায়ে বাড়ি ফেরে রতন। জগদীশ চাটুর্যের কথার সাথে সহমত পোষণ করেন ঠাকুরমশাই। তারপর মাথা নেড়ে বললেন,
বুঝলাম চাটুর্যে মশাই। তারপর একটু থেমে চাটুর্যে মশাই ঠাকুর মশাইয়ের জন্য দোকানদারকে উদ্দেশ্য করে কিছুটা তামাক সেজে আনতে বললেন। যথাসময়ে দোকানদারটি হুঁকার মধ্যে তামাক সেজে এনে দিলেন ঠাকুর মশাইকে। ঠাকুর মশাই তাতে দুটো টান মেরে বাতাসে একগুচ্ছ ধোঁয়া উড়িয়ে বললেন, আচ্ছা, আকালিপুর গ্রামের দেবী গুজ্জকালীকে নিয়ে আপনাদের মনে কি কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার মধ্যে দিয়ে একটা কিন্তু বোধ আপনাদের মধ্যে রয়ে গেছে? না, সেরকম তো কিছু হয়নি। দেবদেবী যে আমরা মানি না তেমন তো নয়, তবে এমন একটা কথা আমার বাবার মুখে আমি শুনেছিলাম যার হিসাবটা আমি মেলাতে পারিনি। কি সেই কথা? আমি তখন অনেকটাই ছোট। এখন ওই মন্দিরে যে তান্ত্রিক সাধক পুজো করে উনি তখনও আসেননি। বাবার মুখে শুনেছিলাম ওই তান্ত্রিক আসবার আগে যে ব্রাহ্মণ ওখানে পুজো করত তিনি একদিন অমাবস্যায় রাত্রিকালীন পুজো সেরে বাড়ি ফিরছিলেন। ফেরার আগে তিনি ভালো মতন করে মন্দিরের দ্বারটাকে বন্ধ করে দিয়েছিলেন। তারপর হঠাৎ তিনি যখন গায়ের মেঠো পথ ধরে বাড়ি যাচ্ছেন তখন তার মাঝে মাঝে যেন মনে হচ্ছিল একজোড়া নুপুর পড়া দুটো পা তার পিছন থেকে হেঁটে হেঁটে এগিয়ে আসছে। সে যত দ্রুত পা চালাচ্ছে ঠিক তত দ্রুতই যেন মহিলার পাটাও এগিয়ে আসছে। আরো কিছু দূরে যেতে সে একটা মহিলার কণ্ঠ শুনতে পেল। গলাটা শুনে ব্রাহ্মণের শরীর বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত খেলে যায়। সে পিছনে না তাকিয়ে আরো দ্রুত পদে পা চালাতে থাকে। ব্রাহ্মণ গায়ে যাওয়ার জন্য যে মেঠো পথ ধরে এগোচ্ছিল ওই মেঠো পথের দুধারে ছিল চোর কাটার বন। সে দ্রুত পদে হাঁটবার জন্য কিছু চোর কাটা তার ধুতিতে লেগে যাচ্ছিল। ব্রাহ্মণ আরো কিছুটা এগোয়, তখনও তার পেছনে হেঁটে চলেছে সেই দুটো পা, আর সেই পায়ে বেজে চলেছে দুটো নুপুরের রিনরিনে আওয়াজ। চারিদিকে মাতোয়ারা হয়ে উঠেছে সেটা। আবার সেই মহিলার গলাটা ভেসে এলো, কথাটা শুনে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের ঘাড়ের রোয়াগুলো দাঁড়িয়ে গেল। গাটা যেন ধীরে ধীরে ভার হয়ে এলো তার। মুখ ফিরে পিছনে তাকাতে হঠাৎ কি যেন একটা দেখে আতঙ্কে আটকে ওঠে সে। চিৎকার করে উঠতেই হঠাৎ দুটো দাঁতের সুচলো ফলা গেঁথে যায় তার গলায়। ধপ করে ব্রাহ্মণের নিথর দেহটা মাটিতে পড়ে যায়। সকালবেলা হতেও যখন ব্রাহ্মণের কোনো খোঁজ পাওয়া গেল না তখন গায়ের একদল লোক ওই মেঠো পথ ধরে এগোতে গিয়ে দেখলো ব্রাহ্মণের দেহ মৃত অবস্থায় পড়ে রয়েছে রাস্তার উপরে। কি যেন একটা দেখে ভয়ঙ্কর রকমের ভয় পেয়ে মারা গেছে সে। চোখ মুখে তখন ঠেলে বার হয়ে রয়েছে তার। মুখ দিয়ে গড়িয়ে পড়ছে থুতু আর ফেনা, আর গলায় দুটো দাঁতের দাগ। সেখান দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে টাটকা তাজা রক্তের ফোঁটা। ব্রাহ্মণের মৃত শরীরটা খুঁজে পাওয়ার পর সেই দেহ দাহ্য করে অপর একজন ব্রাহ্মণকে পুজোর দায়িত্ব দেওয়া হয়। সেই ব্রাহ্মণ যখন দেবী গুজ্জকালীর মন্দিরে পুজো দিতে যায় সেই মন্দিরের দরজা খুলেই হঠাৎ একটা বুক ফাটা আওয়াজ করে চিৎকার করে ওঠে সে। এক ধাক্কায় তার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে আসে। সে দেখে দেবী গুজ্জকালী যে বস্ত্র পরিধান করে রয়েছে সেই বস্ত্রের মধ্যে বিঁধে রয়েছে অজস্র চোর কাটা, আর দেবীর জিহ্বা দুই পাশ থেকে গড়িয়ে পড়ছে টাটকা তাজা রক্তের ফোঁটা। আকালিপুরে রটন্তী কালী পূজা হওয়ার এক সপ্তাহ আগে পূর্ণিমা থাকতে থাকতেই ভদ্রপুরে একটা অতি প্রাচীন বটগাছের তলায় রক্ষাকালী পুজো হয়। সেই রক্ষাকালী পুজোর নিয়ম হলো সেদিনই কাদায় গড়া মূর্তি তৈরি করে তাতে রং করে রাতের মধ্যেই পুজো শেষ করতে হবে। তারপর সকালে সূর্য ওঠার আগেই বিসর্জন করতে হবে সেই মূর্তি। সেদিন মঞ্জুর সঙ্গে রক্ষাকালী পুজো দিতে গিয়েছিল চারু, কিন্তু পুজো শেষ হবার পর চারুর মনে পড়ল সে তার ডালাটা আনতেই ভুলে গেছে। তার মা তাকে বারে বারে বলে দিয়েছিল পুজোর ডালাটা নিয়ে আসতে, কিন্তু সে এমনই দস্যি মেয়ে যে সে কথা কখন ভুলে গিয়েছে। নিজের ওপর খুবই রাগ ধরছিল চারুর। মাকে সে কি করে কথাটা বলবে? মা যদি কিছু বলে?
তার মাইবা যখন সে আসছিল আরেকবার মনে করালো না কেন তাকে? মাও কি ভুলে গেছে? একরাশ প্রশ্ন চারুর মাথায় ঘোরাফেরা করছিল। অনেক কিন্তু কিন্তু করে অবশেষে সে তার মাকে বলেই ফেলল, মা, আমি না পুজোর ডালাটা বাড়িতেই ফেলে এসেছি, নিয়ে আসবো? মা শুনেই রে রে করে উঠল। কি? ডালাটা ভুলে গেছিস মানে? তোকে যে অতবার করে বললাম। আরে আর কি করব মা, এখন তো ভুলে গেছি, মনে ছিল না। আচ্ছা যাক, তুমি বসো, আমায় ঝটপট চাবিটা দাও, আমি যাব আর আসবো। না, তুই একা নয়, আমিও তোর সঙ্গে যাব। আরে মা, বলছি তো আমি পারবো, তোমাকে যেতে হবে না, আমি পারবো। চারুর জড়াজড়িতে অবশ্য তার মা মঞ্জুকে মানতেই হলো কথাটা। ঠিক আছে, যা তবে। এই নে, কোথায় গেল? এই যে চাবি। আর শোন, বনের মধ্যে দিয়ে পেরোনোর সময় কেউ ডাকলেও সাড়া দিবি না, কেমন? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। বাড়ি যাওয়ার সময় এক ছুটে বনটা পেরিয়ে যায় চারু। বাড়ির সামনে এসেই দ্রুত ঘরের দরজা খোলে সে। তারপর পুজোর ডালাটা হাতে নিয়ে যখন বেরোতে যাবে, হঠাৎ সে দেখে তার সামনে ডালা হাতে ধীরে ধীরে এগিয়ে চলেছে একজন ঘোমটা পরা মহিলা। চারু দরজাটাতে তাড়াতাড়ি করে চাবি দিয়ে একবার তার উদ্দেশ্যে ডেকে ওঠে, ও বউ, শুনতে পাচ্ছ? দাঁড়াও না। মহিলাটি দাঁড়িয়ে পড়ে, তারপর বলে ওঠে, আমায় বলছো? হ্যাঁ গো, তোমাকেই বলছি, একটু দাঁড়াও। ধীরে ধীরে ডালা হাতে নিয়ে মহিলাটির কাছে এগিয়ে যায় চারু। তারপর আবারও বলে ওঠে, বলছি, তুমি কি পুজো দিতে যাচ্ছ রক্ষাকালী তলায়? হ্যাঁ, আমি তো রক্ষাকালী তলাতেই যাচ্ছি, পুজো দেব। তবে দাঁড়াও না, একসাথেই যাব, আমি আমার ডালাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। ঠিক আছে, চলো তাহলে। পথ হাঁটতে শুরু করে দুজন। তারপর বেশ কিছুক্ষণ দুজনে চুপ। বনের মধ্যে প্রবেশ করে চারু মহিলাটির উদ্দেশ্যে প্রশ্ন করে, তুমি কিছু মনে না করলে তোমায় একটা কথা বলি? তোমাকে তো আগে এখানে দেখিনি, তোমার কি এখানেই বাড়ি? তুমি আমায় চিনবে না, এই গায়ে আমার নতুন বিয়ে হয়েছে। তোমার শাড়িটা না খুব সুন্দর জানো, আমার বড় ভালো লাগে এমন শাড়ি। মহিলাটি মুচকি হাসে, উত্তরে কিছু বলে না, চুপ করে থাকে। তারপর জিজ্ঞেস করে ওঠে, আচ্ছা, তোমার বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমি, বাবা আর মা। মহিলাটা কি যেন একটা বলতে যাচ্ছিল, কিন্তু এমন সময় চারু কথাটা কেটে মহিলাটির উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, তুমি যে এই এত রাত্রে একলা পুজো দিতে চলেছ, তোমার ভয় করে না? একলা কই, এই যে তুমি যাচ্ছ তো আমার সঙ্গে। সে নয়, আমি এখন যাচ্ছি, কিন্তু আমি যদি না যেতাম তবে তোমাকে তো একাই আসতে হতো। মহিলাটি আবারও মুচকি হাসে। কথা বলতে বলতে রক্ষা কালীতলার কিছুটা সামনে এসে মহিলাটি হঠাৎই চারুর উদ্দেশ্যে বলে ওঠে, এই যা, ভুল হয়ে গেল, আমি ঠাকুরের জন্য মালাটাই বাড়িতে ফেলে এসেছি, আমাকে আবার বাড়ি যেতে হবে। শোনো না, তুমি চলে যাও, আমি কিছুক্ষণ পরেই আসছি, এসে দেখা হবে, কেমন? চারু তার সাথে আবারও ফিরে যাওয়ার জন্য বললেও মহিলাটি জোড়াজুড়িতে চারুকে ফিরে যেতে হয় রক্ষা কালীতলায়। চারু যখন সেখানে গিয়ে তার মায়ের পাশে বসে, হঠাৎ তার চোখ পড়ে কালী মূর্তির পরিধান করা শাড়িটির দিকে। এক মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে ওঠে চারুর। এ কি দৃশ্য দেখছে সে! মা কালী যে শাড়ি পরে রয়েছে, সেই শাড়ির সঙ্গে কিছুক্ষণ আগের হেঁটে আসা সদ্য বিবাহিত মহিলাটির শাড়ি যে হুবহু মিলে যাচ্ছে। আর শুধু শাড়ি নয়, ঠাকুরের মুখের সঙ্গেও ওই মহিলাটির মুখ পুরো একই রকমের, যেন দুটি একই ছাঁচে গড়া। এই দৃশ্য দেখে সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিল চারু। পরে অবশ্য তার মাকে এই ঘটনা খুলে বলেছিল সে। কথাটা শুনে তার মায়েরও এক নিমেষে মনে হয়েছিল যেন শরীর বেয়ে ঘাম ঝরে এক্ষুনি যেন গভীর ঘুমে নিমজ্জিত হবে সে।
চাটুর্যে মশাইয়ের পুত্র শ্রী বলরাম চাটুর্যের 1 সপ্তাহ ধরে জ্বর ছাড়ছিল না, কিন্তু ঠাকুর মশাইয়ের ওই বাড়িতে প্রবেশ হতেই সে জ্বর যেন ধীরে ধীরে নেমে আসে বলরামের। ক্রমশ সুস্থ হতে শুরু করে বলরাম চাটুর্যে। ঠাকুর মশাই বলেছিলেন তিনি কিছুই করেননি, আপনা আপনি সেই জ্বর নেমেছিল। কিন্তু কথায় বলে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। জগদীশ চাটুর্যের বিশ্বাস ছিল ঠাকুর মশাইয়ের পুণ্য বলের দ্বারাই এমনটা সম্ভব হয়েছে। তিনি যতই বলুক যে তার মধ্যে এমন কিছু নেই, কিন্তু এমন সাধকের পায়ের ধুলো কোনো বাড়িতে পড়া যে কতটা কল্যাণকর, কতটা মঙ্গলের, তা হয়তো সে যুগের মানুষ ছাড়া আর কেউ বুঝতো না। এখনকার যুগে ভণ্ড তান্ত্রিকে দেশ ছেয়ে গেলেও তখনকার যুগে তান্ত্রিক সত্যি অমর ছিলেন, তার খাতিরই ছিল আলাদা। সেদিনের এমন অদ্ভুত দৃশ্যের সাক্ষী স্বরূপ জগদীশ চাটুর্যে ঠাকুর মশাইকে ছাড়তে চাননি, আর ঠাকুর মশাইও জগদীশ বাবুর বন্ধুত্ব সুলভ আচরণের জন্য তার মন ভেঙে সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি। সেদিন ছিল রটন্তী কালী পূজার 1 খর দ্বীপ্রহর। দেবী গুজ্জকালীর অষ্টবক্র মন্দির সাজানোর তোড়জোড়ের প্রস্তুতি তখন তুঙ্গে। সকাল থেকে ঢাক আর কাঁসর বেজে চলেছে গোটা মন্দিরের প্রাঙ্গণ জুড়ে। সারা মন্দির সাজানো হয়েছে জবা ফুলের মালা দিয়ে। আজ রাতে পূজা শুরু হবে দেবী গুজ্জ কালিকার, কিন্তু সেই পুজো হবে গুজ্জ অর্থাৎ গোপন ভাবে। সারাটা দিন এখানে লোক বিচরণ করলেও সন্ধ্যের পর থেকে এখানে আর কোনো লোক প্রবেশ করতে পারবে না। এই মন্দির প্রাঙ্গণ জুড়ে তখন শুধুই বিরাজ করবে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। রাত আরো গভীর হতেই শুরু হবে বলি। এরপর একের পর এক মোষ, ছাগল, কুমড়ো ইত্যাদি বলির শেষে 108তম বলিটি হবে একজন মানুষের। আর তারপরই সেই মানুষের মাথা দেবীকে উপহার দিয়ে আজই এক গুজ্জ সাধনায় সিদ্ধিলাভ করবে তান্ত্রিক চণ্ডাল যদু মাঝি। এ রাত তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘ 12টা বছর ধরে সে সাধনা করে চলেছে দেবী গুজ্জ কালীর, আর আজ তার সেই সাধনায় মুখ্য লাভ করবার দিন। আজকের মতন আকাশের বিষুব এবং চক্রস্নাভি নক্ষত্রের একত্রে দণ্ডায়মান এমন যোগ আগে কখনো আসেনি। এই যোগকে বলে সান্ধ্য যোগ। 500 বছরের মধ্যে এমন যোগ মাত্র একবারই আসে। তাই আজ রটন্তী কালী পূজার দিন এই শুভ দিনটাকেই বেছে নিয়েছে যদু মাঝি। এই সুযোগকে কখনো হাতছাড়া করতে চান না তিনি। দিনের আলো আর একটু পড়ে আসতেই যদু মাঝি তার এক সাগরেদকে তন্ত্রের কিছু প্রয়োজনীয় দ্রব্য আনতে দোকানে যেতে বললেন। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও তার সে সাগরেদ ফিরে আসলো না। আজ সকাল থেকেই চারুর মায়ের শরীরটা ঠিক নেই। পেটে অসহ্য ব্যথা করে চলেছে তার পাগুলো যেন নাড়াতে পারছে না সে। ক্রমশ সেগুলো ব্যথায় টাটিয়ে বিষ হয়ে রয়েছে। তক্তপোষটার এক কোণে বসে মায়ের পা টিপে দিচ্ছিল চারু। মা একপাশ ফিরে শুয়ে যন্ত্রণায় কাতরে চলেছে। চোখ দিয়ে তার বিন্দু বিন্দু আকারে ঝরে পড়ছে জল। আসলে আজ থেকে ঋতুস্রাব শুরু হয়েছে মঞ্জুর, তাই এমন তার যন্ত্রণা। হঠাৎ এমন সময় চারুর বাবা রতন প্রবেশ করে ঘরে। তারপর চারুর উদ্দেশ্যে বলে ওঠে, মা চারু, আমার সাথে গুজ্জ কালীতলায় যাবি? বাবার কথাটা শুনতেই চারুর চোখ দুটো প্রাণোজ্জ্বল হয়ে উঠল। তারপর সে তার মায়ের উদ্দেশ্যে বলে উঠল, মা যাব? চারুর মা মঞ্জু যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই মেয়ের মুখ চেয়ে বলে উঠল, যা, তবে চলে আসিস তাড়াতাড়ি। দেরি করবি না। চারুর কিছু বলে ওঠার আগেই রতন বলে উঠল, হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমরা সাঁঝের আগেই ফিরে আসব। তোমার তো এই অবস্থা, মায়ের থানে ভুলেও যেও না। জানো তো সবই ওই মায়ের কথা, নতুন করে আর কি বা বলবো। কথাগুলো বলে মায়ের থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বাপ বেটিতে। চারুর আজ জন্মদিন। আজ তার 12 বছর সম্পূর্ণ হলো। তবুও যেন রতনের মুখে একটু হাসি নেই। সে ক্রমশ চোখের জল ফেলে চলেছে। লোকে কি জানে কোনো সন্তান হারিয়ে গেলে
বা বাপ বেঁচে থাকতে কোনো সন্তান যদি মারা যায় তবে বাবার কি হয়, কতটা আঘাত পায় সে। কথাগুলো ভাবতে ভাবতে একবার ফুপিয়ে ওঠে রতন। সেই ফোপানোর আওয়াজ শুনে চারু বলে ওঠে, বাবা তুমি কাঁদছো কেন? কি হয়েছে বাবা? চারুর কথার কোনো উত্তর দেয় না রতন। অবলা চারু জানে না তার বাবার হাত ধরে সে কোথায় চলেছে। কিন্তু রতন বাবা হয়ে কি কাজ করছে সে? মেয়ের বলি দিতে চলেছে তার নিজেদের সুখের জন্য। কত কষ্ট করে সে ঠাকুরের কাছে চেয়ে এই মেয়েকে পেয়েছে তারা, আর শেষে কিনা সেই ঠাকুরের কাছে মেয়েকে বলি দেবে? না না, এ হয় না, এ হয় না। মাকে সত্যি বলি চান? আবারও একবার কান্নায় ফুপিয়ে ওঠে রতন। আবারও চারু জিজ্ঞেস করে, বাবা, ও বাবা, তুমি বললে না তো, কাঁদছো কেন? এইবার রতন কান্না ভেজা গলায় তাকে উত্তর দেয়, মা, মারে, পালিয়ে যাবি আমার সাথে? চল না পালিয়ে, চল না মা, এখানে কেউ ভালো না, কেউ না। পালিয়ে যাব? কোথায় পালিয়ে যাব বাবা? দূরে, ওই অনেক অনেক দূরে। কিন্তু মা, মার কি হবে বাবা? মা একা থাকবে যে। রতন চারুকে কি যেন একটা বলতে যায়, কিন্তু পারে না। কিসের যেন একটা শব্দ শুনে পেছনে তাকায় সে, আর পেছনে তাকাতেই মাথায় একটা সজোরে বাঁশের লাঠি নেমে আসে তার। সঙ্গে সঙ্গে তুবড়ির মতো ছলকে ওঠে রক্ত। তারপর সব অন্ধকার, সব নিশ্চল। এরপর সমগ্র অঞ্চলে রাত নেমে আসে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও রতন ও চারু দুজনের মধ্যে একজনও বাড়ি ফেরে না। ঘরে অনেকক্ষণ একা থাকতে থাকতে অঞ্জুর মন এবার কু গাইতে শুরু করে। ক্রমশ ব্যস্ত হয়ে ওঠে সে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর সে আর থাকতে পারে না। মেয়ের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে ওঠে সে। সঙ্গে সঙ্গে ঘর খুলে আকালিপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মঞ্জু। ঠাকুরমশাই জগদেশ চাটুর্যের বাড়ি থেকে বিদায় জানিয়ে সেই রাতেই বেরিয়ে পড়েন আকালিপুরের দেবী গুজ্জকালীর পূজা দেখবেন বলে। তার হাতে ছিল শুধুমাত্র একটি লণ্ঠন। জগদীশ চাটুর্যে ঠাকুরমশাইকে এই অমাবস্যার রাতে পথ চলবার জন্য এটি দেয়। হাঁটতে হাঁটতে ঠাকুরমশাই বেশ কিছু দূর চলে এসেছিলেন। সেও একজন সাধক। তন্ত্র বলে দেবতা কারুর পৈতৃক সম্পত্তি নয়, দেবতা সকলেরই। তাই আকালিপুরের পুজো দেখতে তার কোনো বাধা নেই। এইসব কথাগুলোই ভেবে চলেছিলেন তিনি। কিন্তু আরও একটু পথ যেতেই হঠাৎ একজন মেয়ে মানুষকে এভাবে ছুটে আসতে দেখে ঠাকুরমশাই বলে উঠলেন, কে মা আপনি? ও পথ ভালো নয়, দাঁড়ান দাঁড়ান শীঘ্র। ঠাকুরমশাইয়ের কথা শুনে মেয়ে মানুষটি দাঁড়িয়ে পড়ে। তারপর ঠাকুরমশাই তার কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করেন, কে আপনি? আর এত রাতে একলা এভাবে ছুটে চলেছেন কেন? মহিলাটি অসম্ভব রকমের হাঁপাতে হাঁপাতে উত্তর দেয়, আমার মেয়ে চারু, ও এখনো বাড়ি ফেরেনি। ও সেই যে কখন বাবার সঙ্গে বেরিয়েছে, এত রাত হয়ে গেল, এখনো তো ফিরলো না দুজনে। আপনার স্বামী, মেয়ে কোথায় গেছে? আকালি তলা পুজো দেওয়ার আগে দর্শন করতে গেছিল। কিন্তু আপনি কে? আমার এত প্রশ্ন করছেন কেন? ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারী, একজন সাধক। আমি ওই আকালিপুরের পথেই অগ্রসর হয়েছি। তাড়াতাড়ি চলুন, আমাদের হাতে বিশেষ সময় নেই। আপনার মন ঠিকই বলেছে, ওদের সামনে ঘোরতর বিপদ। বিপদ? কিসের বিপদ? আপনি জানলেনই বা কিভাবে? কোনো বিপদের আশঙ্কা আমি আগে থেকেই বুঝতে পারি। কিন্তু মা, এখন আর আমাদের কাছে বেশি সময় নেই যে। কোনো প্রশ্ন করবেন না আমাকে এখন। আমি সঠিক সময়ে সব প্রশ্নের উত্তর আপনাকে ঠিকই দেব। এখন আপনি শীঘ্র চলুন। কথাটা শেষে অতি দ্রুত পদে পা চালাতে শুরু করলেন দুজনে। হেঁটে চললেন এক ভয়ঙ্কর উন্মাদনার উচ্ছ্বাসের মুখোমুখি হওয়ার জন্য। দেবী গুজ্জকালীর উদ্দেশ্যে মন্দিরের একেবারে সামনে রাখা হাড়িকাঠটিতে ততক্ষণে শুরু হয়েছে বলি। একের পর এক চাল কুমড়ো বলি হওয়ার পর এখন ছাগ বলি শুরু করেছে। একজন লোক হাড়িকাঠটিতে একের পর এক ছাগলের মাথা ঠুকিয়ে দিচ্ছে।
তারপর লোহার শিকটি বন্ধনীর মতো ঘাড়ের উপর দিয়ে ঢুকিয়ে এফোর ওফোর করে দিচ্ছে। তান্ত্রিক চণ্ডাল যদু মাঝি একটা লোহার বগি আকাশের দিকে তুলে ধরে একটা মন্ত্র পড়ে চলেছে। ওং ক্রিং ফট গুজ্জ কালিকায় নমঃ। ওং হ্রিং কৈটভে সর্পধারায় নঃ গুজ্জ কালিকায় নমঃ। মন্ত্র পড়া শেষ করার সঙ্গে সঙ্গেই লোহার বগিটিকে এক লহমায় বসিয়ে দিচ্ছে ছাগলটির গলায়। সঙ্গে সঙ্গে তুবড়ির মতো চারিদিকে রক্ত ছলকে পড়ছে। ছাগলের কাটা শরীরটা ছটফট করতে করতে গোটা মাটি ভিজিয়ে দিচ্ছে রক্তের তুমুল স্রোতে। তারপর আবার একটা সময় সেই নিথর দেহটা থেমে যাচ্ছে মাটির উপর। এক একটা বলি হওয়ার সাথে সাথেই বেজে চলেছে ঢাক আর কাঁসর। বাঁধনরত অবস্থায় ছাগলগুলো এসব দৃশ্য দেখে ভয় পেয়ে এক নাগাড়ে ডেকে চলেছে। চারুকে রাখা হয়েছে ওই হাড়িকাঠটা থেকে কিছুটা দূরের একটা বেদির মতো অংশে। দুটো হৃষ্টপুষ্ট পেশিবহুল লোক তাকে ধরে রেখেছে। ভয়ে এসব দৃশ্য দেখে ক্রমশ ঝিমিয়ে পড়ছে চারু। তার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। কি একটা বিড়বিড় করে অনবরত বলে চলেছে সে। কিন্তু তান্ত্রিক চণ্ডালদের সেসব দিকে কোনো ধ্যান নেই। তারা চায় শুধু চারুর বলিটুকু, শুধুমাত্র বলি। আর মাত্র 7টা বলি হওয়ার পরই 108তম বলিতে চারুর মাথাটা দেহ থেকে আলাদা করে দেবে তারা। চারুর হাতে আছে আর মাত্র কিছুক্ষণ, তারপরই সব শেষ, সব শান্ত। আরো কিছু দূর পথ এগিয়ে যেতেই ঠাকুরমশাই লক্ষ্য করলেন পথের উপরে একটি দেহ পড়ে রয়েছে। আরো কাছে আসতেই মঞ্জু সেই দেহটিকে চিনতে পারে। দ্রুত ছুটে যায় সেই দেহটির কাছে। তখনই আকাশ জুড়ে একবার মেঘ ডেকে ওঠে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? মঞ্জুর গলায় কান্নার স্বর খেলা করে যায়। কোনো উত্তর আসে না। শুনতে পাচ্ছেন? মঞ্জু মাটিতে বসে পড়ে দেহটিকে নাড়িয়ে বলে ওঠে কথাটা। উঠছেন না কেন? উঠুন না, উঠুন না, উঠুন। বুকের হৃদস্পন্দন ছলকে ওঠে মঞ্জুর। সে ভেঙে পড়ে একটা চাপা গোঙানির মতো কান্নায়। সে ঠিকই চিনেছে এই দেহ তার স্বামী রতনের। শুনতে পাচ্ছেন? আমার কথাটা শুনতে পাচ্ছেন? উঠুন না কেন? উঠুন না, উঠুন। উঠুন না, উঠুন না, উঠুন না। পাগলের মতো কথাগুলো বলে চলে মঞ্জু। যে জায়গাটায় দেহটা পড়ে রয়েছে সেই জায়গাটা একটা চাপ রক্তে ভিজে হয়ে রয়েছে। হঠাৎ একবার দেখলে মনে হবে যেন দেহটাকে কে এখানে সমাধি করে চলে গেছে। আর তার ফলে সারা জায়গাটা ফেটে যাচ্ছে রক্তের বন্যায়। ঠাকুরমশাই তার সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিকে চেনেন আপনি? কথাটা শোনা মাত্রই মঞ্জুর বুক ফাটা কান্না আরো বেড়ে ওঠে এবং ওই স্বরে সে উত্তর দেয়, আমার স্বামী, আমার স্বামী। কই, আপনি উঠবেন না? উঠুন না, উঠুন। কান্নার স্বরে কথাগুলো বলে চলে মঞ্জু। এইবার ঠাকুরমশাই পড়ে থাকা দেহটার নাকের কাছে হাত দিলেন। না, কোনো নিঃশ্বাস পড়ছে না লোকটার। লোকটি মৃত। তখন ঠাকুরমশাই মঞ্জুর দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বোঝালেন এ দেহে আর কোনো প্রাণ অবশিষ্ট নেই। মারা গেছে তার স্বামী। মঞ্জু আরো জোরে কাঁদতে শুরু করে। বুক ফাটা কান্নায় সমগ্র পরিবেশটা যেন কেঁপে উঠল একবার। কেউ জানতে পারল না কেন রতনের মৃতদেহ এখানে এভাবে পড়ে আছে। কেউ বুঝতে পারল না এর কারণই বা কি। শুধুমাত্র এই ঘটনার সাক্ষী রয়ে গেল এই মেঠো পথটা। তখন চারুকে নিয়ে পালিয়ে যাবার কথা শুনে ফেলেছিল তান্ত্রিক চণ্ডাল যদু মাঝির সেই সাগরেদ, যাকে কিছুক্ষণ আগেই তন্ত্র সামগ্রী কিনতে পাঠিয়েছিল স্বয়ং যদু মাঝি।
হাতের কাছে পাখিকে পেয়ে যদি সে পালিয়ে যেতে দিত, তবে আর চারুর জায়গায় তার মৃত্যু নিশ্চিত ছিল। তাই একটা বাঁশের দণ্ড সে সজোরে বসিয়ে দেয় রতনের মাথায়, আর তারপরই প্রচণ্ড রক্তপাতের ফলে মারা যায় রতন। এরপরই সে নিয়ে চলে যায় চারুকে আকালিপুর গ্রামে। হঠাৎ বুক ফাটা কান্নার মাঝে চারুর কথা মনে পড়ে যায় মঞ্জুর। সত্যি তো, চারু কই? তার মেয়ে কই? কোথায় গেছে সে? চারু, এই চারু, চারু কোথায় তুই? চারু, চারু। পাগলের মতো ডাকতে থাকে মঞ্জু তাকে। আমার মন বলছিল একটা দুর্ঘটনা হবে। চারু এখানে নেই মা। চারু এখন আকালিপুরের গুচ্ছকালী তলায়। ওকে বলি দিতে নিয়ে গেছে ওরা। তারপর একটু থেমেই তিনি আবারও বলে ওঠেন, আমাদের এখনই শীঘ্র, অতি শীঘ্র সেখানে পৌঁছতে হবে। হাতে আমাদের সময় বেশি নেই। তাই এখন চলুন মা, চলুন। ঠাকুর মশাইয়ের কথাগুলো শুনে মঞ্জু আবার একটা প্রশ্ন করে উঠতে যায়। আপনাকে আবারও বলছি মা, এখন আমাকে কোনো প্রশ্ন আপনি করবেন না। আমি সঠিক সময়ে সব উত্তর আপনাকে দিয়ে দেবো। এখন চলুন, শীঘ্র চলুন ওখানে। এরপর ঠাকুর মশাই ও মঞ্জু দ্রুত পদে হাঁটতে শুরু করে আকালিপুরের উদ্দেশ্যে। মিনিট 10 মধ্যে তারা গিয়ে উপস্থিত হয় দেবী গুজ্জকালীর মন্দিরের সামনে। কিন্তু সেখানে গিয়েই তারা দেখে চারুকে নিমজ্জিত করা হয়েছে একটা হাড়ি কাঠে, আর তার ঠিক সামনে দাউ দাউ করে জ্বলছে একটা কুণ্ডলীকৃত আগুন। আগুনে দেওয়া অষ্টকাঠ পুড়ে চলেছে মর্মর শব্দ করে। ক্রমশ আগুনের ফুলকি রাঁচ এসে পড়ছে চারুর মুখে। ঘামে সারা মুখ ভিজে গেছে মেয়েটার। চোখ বুঝে কোনো বিষাদ যোগে ঘোরের মধ্যে সে কি যেন বলে চলেছে। তার গলায় ঝুলে রয়েছে একটা টাটকা রক্তজবা ফুলের মালা। মালার নিম্ন প্রান্ত এসে লুটোচ্ছে মাটির সঙ্গে। না, শুধু মাটি নয়, রক্তে ভেজা মাটির সঙ্গে। চারিদিকে অসংখ্য বলির ছাগলের অর্ধেক কাটা মাথা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর তারই টাটকা নোনতা রক্তের ঘোলাটে ঘ্রাণ গিয়ে ঢুকছে চারুর নাসারন্ধ্র দিয়ে। মাঝে মাঝেই তার দেহটা একটা পাক দিয়ে উঠছে, কিন্তু একটা ঘোরে থাকায় কিছু বলে উঠতে পারছে না চারু। এমন সময় হঠাৎ তান্ত্রিক চণ্ডালটি লোহার বগিটা তুলে ধরল আকাশের দিকে। ওম ক্রিং ফট গুচ্ছকালিকায় নমঃ। ওম হ্রিং কৈটভে সর্বধারায়ণ গুচ্ছকালিকায় নমঃ। ঠাকুর মশাই দূর থেকে এই দৃশ্য দেখে মন্দিরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে। দৌড়ে গিয়ে তিনি বাঁচাতে যান চারুকে। চিৎকার করে তিনি বলে ওঠেন, চারু! বলার সঙ্গে সঙ্গে সজোরে সেই লোহার বগিটা নেমে আসে চারুর ঘাড়ে। সঙ্গে সঙ্গে তুবড়ির মতো রক্ত ছলকে গিয়ে পড়ে তান্ত্রিক চণ্ডালটির চোখে মুখে। অমর, আমি অমর, আমি অমৃত পুলকেশ্বর। বলিটা শেষ করেই ভয়ঙ্কর রকমের অট্টহাস্য করতে শুরু করে সে। এইবার সেখানে এসে দাঁড়ায় মঞ্জু। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ সেই দৃশ্যের দিকে। তারপর সমস্ত দৃশ্য তার কাছে যেন ঝাপসা হয়ে আসে। সঙ্গে সঙ্গে ধপ করে পড়ে যায় সে মাটিতে। অসম্ভব বুক ফাটা যন্ত্রণার কান্নায় সে মাথা ঠুকতে শুরু করে মাটিতে। একদিকে মায়ের বুক ফাটা কান্না, অন্যদিকে সেই তান্ত্রিকের অট্টহাস্য দেখে ঠাকুর মশাইয়ের পায়ের তলার মাটিটা কেঁপে ওঠে। কেমন যেন চোখের সামনে সব ঝাপসা হতে শুরু করে ঠাকুর মশাইয়ের। এ কি করলেন তিনি? বাঁচাতে পারলেন না সেই ছোট্ট মেয়েটাকে? কেন 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 আর একটু আগে এসে পৌঁছতে পারলেন না তিনি? তিনি আর একটু আগে আসতে পারলে হয়তো। কেন ভগবান, কেন কেন তুমি এমন? কি দোষ ছিল এই ছোট্ট মেয়েটার? কেন তাকে এমন সাজা দিলে তুমি? কেন কেন?
ঠাকুরমশাইয়ের দুচোখ বেয়ে জল ঝরে পড়ে। এক প্রান্তে অট্টহাস্য এবং অন্য প্রান্তে কান্নার দামামা স্রোত চলাকালীন হঠাৎ কিসের যেন একটি শব্দ পেয়ে চুপ করে যায় সকলে। দূর থেকে শোনা যায় একটি আওয়াজ, একটা বাচ্চা মেয়ের আওয়াজ। মা, এই তো এইখানে আমি। তুমি কাঁদছো কেন মা? সঙ্গে সঙ্গে সবার চোখ চলে যায় মন্দিরের পাশের ব্রাহ্মণী নদীর ঘাটটার দিকে। এক মুহূর্তে সবার গা বেয়ে নেমে আসে হিমেল স্রোত। তারপরই আবারও ভেসে আসে আওয়াজটা, মা, এই তো এইখানে আমি। হঠাৎ দেখা যায় সেই ব্রাহ্মণী নদীর ঘাট থেকে উঠে আসছে একটা মেয়ে। এইমাত্র সদ্য যেন স্নান সেরে উঠছে সে। এই দৃশ্য দেখে হাত পা কাঁপতে শুরু করে মঞ্জুর। সে বুঝতে পারে না এ আদৌ স্বপ্ন নাকি সত্যি। আধো আধো গলায় কি যেন একটা বলতে যায় সে, কিন্তু তার শুধুমাত্র ঠোঁট দুটো একবার নড়ে ওঠে। সেখান থেকে কোনো আওয়াজ প্রতিধ্বনিত হয় না। আমি। সেই নারী মূর্তি ধীরে ধীরে আরো এগিয়ে আসে মঞ্জুর দিকে। সবাই নিষ্পলক চোখে কম্পিত বক্ষে তাকিয়ে আছে তার দিকে। ধীরে ধীরে ক্রমশ পা ফেলে এগিয়ে আসছে সে, আরো কাছে, আরো কাছে। হঠাৎ দমকা বাতাস মঞ্জুকে নাড়িয়ে দিয়ে যায়। এবার মঞ্জু বুঝতে পারে সে যা দেখছে তা সমস্তটাই সত্য। যে মেয়েটি তার দিকে এগিয়ে আসছে সে মেয়ে আর অন্য কেউ নয়, এ তারই মেয়ে, তারই সন্তান চারু, চারুলতা। সেই মেয়েটি এবার মঞ্জুর একেবারে সামনে এসে দাঁড়ায়। ঠাকুরমশাই তখন যেন পাথর হয়ে গিয়েছেন। তার সেখান থেকে নড়বার সমস্ত শক্তি যেন লোপ পেয়েছে। সকলের মতো তিনিও দেখে চলেছেন এই দৃশ্য। চারু ধীরে ধীরে মঞ্জুর সামনে গিয়ে জড়িয়ে ধরে তাকে। তারপর তার চোখের জল মুছিয়ে দেয়। মা, কাঁদছো কেন মা? এই তো আমি। হঠাৎ সেই সময় কোথা থেকে যেন কথা বলার শক্তি খুঁজে পায় সেই তান্ত্রিক চণ্ডাল। ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, কে 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 তুই? সঙ্গে সঙ্গে শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে ওই তান্ত্রিক চণ্ডালটার দিকে তাকায় চারু। তারপর ওই হাড়ি কাঠটার দিকে তীর বেগে ছুটে গিয়ে হাতে তুলে নেয় লোহার বগিটা। তারপর কেমন যেন মুখ দিয়ে একটা আওয়াজ বের করতে শুরু করে সে। সেই আওয়াজে কেঁপে ওঠে সমগ্র বিশ্ব চরাচর। তোকে মারবই আজ, ছাড়বো না, তোকে ছাড়বো না। একটা পুরুষালী কণ্ঠ বেরিয়ে আসে চারুর মুখ দিয়ে। তারপর ধপ করে হাড়ি কাঠটার সামনে থাকা জ্বলন্ত আগুনের সামনের মাটিটাতে বসে পড়ে সে। তারপর হঠাৎ নিজের মাথা দোলাতে শুরু করে সে। মুখ দিয়ে বের করতে থাকে একটা চাপা গুঙানির আওয়াজ। শয়তান, এভাবে আর কত প্রাণ নিবি তুই? কত নিষ্পাপের বলি নিবি? আমি কোনো কিছু করিনি। তুই কে বল? তান্ত্রিক চণ্ডালের গলার ভয় পাওয়ার ছাপ স্পষ্ট হয়ে ওঠে ধীরে ধীরে। চারু ওই একই রকম স্বরেই বলে ওঠে, কি করিসনি তুই? হ্যাঁ, কি করিসনি? দেবী গুচ্ছকালীর পুজো করছিস বলে তুই দীর্ঘদিন রক্ত চণ্ডালিনী সাধনা করিসনি? তারপর অসম্ভব রকমের আওয়াজ করতে করতে মুখ থেকে লালা ঝরাতে থাকে চারু। না 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 না, মিথ্যে মিথ্যে, তুই মিথ্যে বলছিস। কথাটা বলতে বলতে ওই তান্ত্রিক ধীরে ধীরে পিছু হটতে থাকে। চারু আবারও বলে ওঠে, মিথ্যে, আমি মিথ্যে বলছি। তারপর ভয়ঙ্কর রকমের অট্টহাস্য করতে শুরু করে চারু। সেই অট্টহাস্যের লেলিহান শিখার দামামায় আকাশ জুড়ে একটা বাজ পড়ার শব্দ হয়। আজ তোকে মেরে তোর রক্ত পান করবো আমি। কোথায় পালাবি তুই? আমার হাত থেকে তোর কোনো নিস্তার নেই। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। কথা বলতে বলতে পালাতে যায় চণ্ডাল যদু মাঝি। সঙ্গে সঙ্গে তীরের বেগে ছুটে গিয়ে সেই চণ্ডালের গলায় লোহার বগিটা বসিয়ে দেয় চারু।
সঙ্গে সঙ্গে যদু মাঝির কাটা মাথাটা উড়ে গিয়ে পড়ে সেখান থেকে 10 হাত দূরে। তুবড়ির মতো রক্ত ছলকে এসে পড়ে চারুর মুখে ঠোঁটে। রাক্ষসের মতো মুখে লাগা রক্ত চেটে চেটে খেতে শুরু করে সে। মুন্ডুহীন যদু মাঝির শরীরটা আরো 2 পা মাটিতে দৌড়ে ধপ করে পড়ে যায়। পাগলের মতো হাসতে শুরু করে চারু। তারপর মাথা দুলিয়ে চলে সে অনবরত। সে দৃশ্য দেখলে নিমেষে যে কোনো মানুষের হৃৎস্পন্দন এক নিমেষে থেমে যেতে পারে। হাসতে হাসতে চারুর চোখ পড়ে আরো 2 জন তান্ত্রিকের সাগরেদের উপর। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাদেরও গলায় বসিয়ে দেয় ওই লোহার ফলকটির এক কোপ। তুবড়ির মতো আবারও একগুচ্ছ রক্ত ছলকে গিয়ে পড়ে চারুর মুখে। চারু হেসে চলে রক্ত স্রোতের বন্যার আনন্দে। তারপর হঠাৎই মাটিতে পড়ে থাকা একটা তান্ত্রিকদের সাগরেদের মুন্ডু হাতে তুলে অপর হাতে সেই লোহার বকিটা নিয়ে গোলাকারভাবে সেই আগুনকে আবর্তন করে নাচতে শুরু করে চারু। এইবার যেন শরীরে বল ফিরে পান ঠাকুর মশাই। তৎক্ষণাৎ তিনি ধপ করে বসে পড়েন মাটিতে। করজোড়ে প্রণাম জানিয়ে তিনি বলে ওঠেন, মা, মা শান্ত হ, মা শান্ত হ, তুই শান্ত হ, মা শান্ত হ। ঠাকুর মশাইয়ের এই কথা শুনে চারুর সেই কালী মূর্তি রূপী নাচ ধীরে ধীরে কমতে শুরু করে। ধপ করে পড়ে যায় চারুর নিথর দেহটা। পরের দিন চারুর জ্ঞান ফেরে অনেক বেলায়। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে লেগেছিল বেশ কিছুদিন। এই ঘটনার পরের দিন অমাবস্যা তখনও ছাড়েনি। সেই মন্দির সংলগ্ন এলাকার কাটা মৃতদেহগুলো দাহ করার পরে সেবারে আকালিপুরে প্রথম দুপুর বেলায় অনেকজন লোক সঙ্গে নিয়ে ঠাকুরমশাই শ্রী নৃসিংহ ব্রহ্মচারী মহাশয় দেবী গুজ্জকালীর পুজো সম্পন্ন করেছিলেন। ওম দ্বিভুজাং চিন্তায়ং দেবীং নাগযোগ ঘোরোদ্দীপ্রয়নিং নরদেহ সমাবদ্ধ কুণ্ডলাং শ্রুতি মণ্ডিতম। এবং তখন থেকেই তিনি বলে দিয়েছিলেন, এখন থেকে সবার সাথেই সবাইকে একত্রিত করেই বর্ণ বিদ্বেষ নির্বিশেষে এই পুজো হবে। এই দেবী সকলের দেবী, সকলেই এনার কাছে সমান। দেবী গুজ্জ হলেও এর পুজো পদ্ধতি গুজ্জ রইবে না। আর কোনো বলি হবে না এই মন্দিরে। এখানে শুধুই প্রচলিত হবে ছাগ বলি, অর্থাৎ মানুষের ষড়রিপুর বলি। এরপর ঠাকুরমশাই আকালিপুরের এক ব্রাহ্মণকে পুজোর দায়িত্ব সঁপে দিয়ে চলে গিয়েছিলেন অন্য কোনো চারুলতারূপী দেবী গুজ্জ কালিকার দর্শনের উদ্দেশ্যে। ওই ঘটনার পরের দিন ঠাকুরমশাই যখন আকালিপুর ছেড়ে চলে আসবেন, সেদিন অবশ্য তিনি চারুর বাড়ি গিয়ে তাকে দেখে এসেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন, মা, তোর কাল রাত্রের কথা কিছু মনে আছে? উত্তরে চারু জানিয়েছিল, কোন রাতের কথা? না, আমার কিচ্ছু মনে নেই। ঠাকুরমশাই জানতেন তিনি উত্তরটা এমনই পাবেন, কিন্তু ঠাকুরমশাইয়ের চারুকে সেদিন জ্বরের ঘোরে দেখে বড় কষ্ট হয়েছিল। সেদিন জ্বরের ঘোরে থেকেই চারু খুব কান্না করে উঠছিল আর তার মাকে জিজ্ঞেস করছিল, মা, বাবা কোথায়? বাবাকে দেখছি না কেন? কোথায় বাবা? কথাটা বলে এইবার চুপ করলেন ঠাকুরমশাই। রুদ্র তাকে প্রশ্ন করে উঠল, সবই তো বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু একটা কথা আমার কাছে পরিষ্কার হলো না। কি কথা রুদ্র? কথাটা হচ্ছে, দেবী গুজ্জ কালীর কি কোনো কৃপা ছিল চারুর উপরে? না মানে হঠাৎ মারা যাওয়ার পর সে বেঁচে ফিরে আসে। ছিল রুদ্র।
সেদিন চারু তার মায়ের সঙ্গে ভদ্রপুরে রক্ষাকালী পুজো দিতে গিয়ে যে মহিলার সম্মুখীন হয়েছিল, সেই মহিলা কোনো সাধারণ মহিলা ছিল না। সেই মহিলাই ছিলেন দেবী রক্ষাকালী। আর সেই রক্ষা মায়ের ছায়া যে মেয়ের উপর থাকে, পৃথিবীর কোনো শক্তি কি তাকে মেরে ফেলতে পারে? তার কাছে যে সবাইকেই মাথা নত করতে হয়। রুদ্র একবার মাথা নাড়ল, কোনো কথা বলতে পারল না। তারপর ঠাকুরমশাই বলে ওঠেন, যে রক্ষা মা, তিনি পরম সত্তা। তিনি একাধারে মহাবিশ্বের সৃষ্টিকারী, পালনকারী, রক্ষাকারী, আবার প্রয়োজনে ধ্বংসকারীও। যিনি দুর্বৃত্তের নাশ করে প্রতিষ্ঠা করেন ধর্মে, সেই পরম সত্তাই হলেন পরমেশ্বর দেবী রক্ষাকালী, যার আরেক রূপ দেবী গুহ্যকালী। আর সেখান থেকেই উৎস এ মহাবিশ্বের, আমাদের। একাধারে তিনিই পুরুষ, তিনিই আবার প্রকৃতি। যুগে যুগে তার দ্বারা সৃষ্টির শুরু, আবার তার হাতেই বিনাশের ইতি। তিনি এই বিশ্ব চরাচরের ঈশ্বরী। এই পরম সত্তার নারী স্বরূপা হলেন স্বয়ং পরমেশ্বরী দেবী গুহ্যকালী। কথাগুলো শেষ করে একটা লম্বা নিঃশ্বাস ছাড়েন ঠাকুরমশাই। তারপর রুদ্রকে উদ্দেশ্য করে বলে ওঠেন, গল্প তো শেষ, একটা সিগারেট হবে রুদ্র? মাথাটা বড্ড ধরেছে। আহা, শেষ হল লেখক সুমিত দের কলমে নৃসিংহ ব্রহ্মচারী সিরিজের দ্বিতীয় গল্প দেবী গুহ্যকালিকা। আজকের গল্পের গল্পপাঠে ছিলেন মৈনাক। গল্পে রুদ্রর ভূমিকায় আমি সৌভিক। নৃসিংহ ব্রহ্মচারী অর্থাৎ প্রদ্যুম্ন ব্রহ্মচারীর ভূমিকায় পার্থ। রাজা চৈত সিংয়ের ভূমিকায় কুমারজিৎ। ওয়ারেন হেস্টিংসের ভূমিকায় সৌম্যদীপ। বিক্রম বর্মা এবং নন্দকুমারের ভূমিকায় রমাকান্ত। বিজয় রায় এবং রতনের ভূমিকায় সৌভিক দাস। রাজকর্মচারী এবং হারুর ভূমিকায় প্রিয়ম। দেবী কালী এবং মহিলার ভূমিকায় পূজা। জগদীশের ভূমিকায় দিব্যেন্দু। মঞ্জু এবং পিশাচির চরিত্রে মৌপিয়া। তান্ত্রিকের চরিত্রে মৈনাক। সমগ্র সমবেত কণ্ঠে আমি সৌভিক। গল্পের নাট্যরূপ প্রদানে সহেলি মণ্ডল। গল্পের আবহ সৃষ্টি এবং শব্দ সংযোজনে আমি সৌভিক এবং সৃজা। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলেট থেকে সৌরভ। আচ্ছা, আপনি কি এখনো নৃসিংহ ব্রহ্মচারী সিরিজের প্রথম গল্পটি শোনেননি? তাহলে দেরি করছেন কেন? ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে এক্ষুনি শুনে নিন নৃসিংহ ব্রহ্মচারী সিরিজের প্রথম গল্প। আর কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগলো। আজকের গল্পটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে গল্পটি শেয়ার করে দিন। সকলকে দীপাবলির শুভেচ্ছা। তবে আজ চলি, ফিরে আসব আগামী সপ্তাহে আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গল্প।